হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা একটা ভাইরাল কোরিয়ান সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ট্রিগার। গল্পে এমন একটা দেশের কথা বলা হয়েছে যেখানে সাধারণ মানুষের কথা তো দূরেই থাক, বড় বড় গ্যাংস্টারদেরও বন্দুক রাখার অনুমতি ছিল না। কিন্তু হঠাৎ একদিন একটা রহস্যময় ব্যক্তি পুরো শহর জুড়ে বন্দুক ছড়িয়ে দিতে থাকে। আর অবাক করার বিষয় হচ্ছে তার লক্ষ্য টাকা বা ক্ষমতা না, সে যেন অন্য কোনো ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। এই গল্পটি দক্ষিণ কোরিয়ার, যেখানে অস্ত্রের উপর কঠিন নিষেধাজ্ঞা রয়েছে, কারণ সরকারের বিশ্বাস মানুষের হাতে বন্দুক তুলে দিলে একদিন না একদিন সেটার ব্যবহার হবেই, আর তখন পুরো সমাজে নেমে আসবে আতঙ্ক। তো এর চেয়ে ভালো আমরা তাদের হাতে বন্দুক নাই দিই। কিন্তু যখন সত্যি সত্যি সাধারণ মানুষের হাতে একের পর এক বন্দুক ছড়িয়ে পড়তে শুরু করে, মানে চিন্তা করো সবার হাতে বন্দুক, তখন পরিস্থিতি সামাল দেওয়া একদম কঠিন হয়ে পড়ে। আর এই পরিস্থিতি সামলানোর দায়িত্ব দেওয়া হয় একজন বুদ্ধিমান পুলিশ কর্মকর্তার উপর। সে কি সময় থাকতে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থামাতে পারবে, নাকি পুরো শহর রক্তের স্রোতে ভেসে যাবে? এই প্রশ্নের উত্তরই আমরা এই সিরিজে জানতে পারবো। গল্পটি যখন শুরু হয় আমরা দক্ষিণ কোরিয়ার একটা ব্যস্ত শহরে চলে যাই, যেখানে টিভি নিউজে একটা চিন্তাময় প্রতিবেদন দেখানো হচ্ছিল। প্রতিবেদনে বলা হয় অফিসে অতিরিক্ত কাজের চাপের কারণে মানুষের ভয়ঙ্কর মানসিক চাপ আর বিষণ্ণতা তৈরি হচ্ছে। শুধু তাই না, এই হতাশার কারণে অনেকে আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলছে। বিশেষজ্ঞদের মতে মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে ইন্টারমিনেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার নামে একটা মানসিক সমস্যা, যেটা আসলে ডিপ্রেশনের সাথে কানেক্টেড। এছাড়াও শিক্ষার্থীরাও পড়াশোনার প্রচণ্ড চাপের কারণে একই ধরনের সমস্যায় ভুগছে। সব মিলিয়ে সমাজ ধীরে ধীরে এমন এক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে মানুষের রাগ আর হতাশা যে কোনো ভয়ঙ্কর রূপে পরিণত হতে পারে। এমন সময় রাস্তায় দুটি গাড়ির সামান্য ধাক্কাকে কেন্দ্র করে দুই ব্যক্তি মারামারিতে জড়িয়ে পড়ে। ঠিক তখনই ঘটনাস্থলে এসে পৌঁছান পুলিশ অফিসার লি, যে কিনা আমাদের নায়ক, আমাদের লিড ক্যারেক্টার। তিনি খুব শান্তভাবে দুজনকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয়, আর কয়েক মিনিটের মধ্যে ঝামেলা মিটে যায়। দুজন দুজনের পথে চলে যায়। অন্যদিকে জং নামের এক তরুণ মেট্রো ট্রেনে করে কোথাও যাচ্ছিল। ট্রেনের ভেতরে একজন ফেরিওয়ালা বন্দুকের মতো করে একটা সিগারেট লাইটার বিক্রি করছিল। সেটা দেখে কয়েকজন বিদেশি একদম ভয় পেয়ে যায়। তখন লোকটি হেসে বলে যে আরে ভয়ের কিছু নাই, এটা আসল বন্দুক না, এটা জাস্ট একটা লাইটার। তারপর সে আরও জানায় যে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষের জন্য বন্দুক রাখা একদম নিষিদ্ধ। শুধু পুলিশ আর সেনাবাহিনীর সদস্যরাই বৈধভাবে সে বন্দুকগুলো বহন করতে পারে। কিছুক্ষণ পর জংয়ের চোখ পড়ে একজন প্রেগনেন্ট মহিলা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তার জন্য কিন্তু নির্ধারিত সিট রয়েছে, কিন্তু তারপরও সে বসতে পারছে না। একজন লোক সেখানে আরাম করে বসে আছে সেজন্য। তো জং এগিয়ে যায়, ভদ্রভাবে লোকটাকে বলে যে এই আসনটা তো গর্ভবতী নারীদের জন্য, আপনি দয়া করে উঠে দাঁড়ান। তখন আবার সে নারী জংকে থামিয়ে বলে যে আচ্ছা তুমি এখানে সিন ক্রিয়েট করো না, দেখো সবাই কিন্তু আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। এরপরও ওই লোকটা জংয়ের দিকে একবারেই গুরুত্ব দেয় না। সে চোখ বন্ধ করে আবার আগের মতো দাঁড়িয়ে থাকে। ভেতরে ভেতরে জং একদম রেগে গেলেও শেষ পর্যন্ত কিছু না বলেই সে সেখান থেকে চলে আসে। তারপর জং তার কোচিং সেন্টারে যায়, কিন্তু দেরি করে ফেলায় শিক্ষক পুরো ক্লাসের সামনে তাকে ইনসাল্ট করতে থাকে। এতক্ষণ ধরে নিজের রাগ চেপে রাখা জং আর যেন নিজেকে সামলাতে পারে না। সে ব্যাগের ভিতর থেকে একটা বন্দুক বের করে এবং মুহূর্তে তার শিক্ষককে গুলি করে। হঠাৎ ক্লাসে একটা আতঙ্ক ছড়িয়ে যায়, সবাই চিৎকার করতে করতে এদিক সেদিক দৌড়াতে থাকে। কিন্তু জং এখন স্বাভাবিক অবস্থায় নেই। সে একের পর এক গুলি চালাতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো ক্লাস একদম রক্তে ভেসে যায়। সবাইকে গুলি করার পর জং চিৎকার করে বলে যে অবশেষে আমার মাথাটা শান্ত হলো। তারপর সে নিজের দিকেও বন্দুক তাক করে ট্রিগার চাপতে চায়। ঠিক তখনই সিন শিফট হয়ে যায়। দেখা যায় যে জং আসলে মনোরোগ বিশেষজ্ঞের সামনে বসে রয়েছে। আর তখন আমরা বুঝতে পারি যে এতক্ষণ যা কিছু আমরা দেখলাম সেটা আসলে তার কল্পনা ছিল। বাস্তবে সে কাউকেই গুলি করেনি, তবে তার মাথার ভিতরে এমন ভয়ঙ্কর চিন্তাগুলো প্রতিনিয়ত ঘুরে বেড়াতো। আসলে জং এমন একটা মেন্টাল স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে যার কারণে সে নিজের ইমোশন আর রাগকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারছিল না। ডাক্তার তাকে জানান যে তার মেন্টাল হেলথ আগের থেকে আর অবনতির দিকে গিয়েছে। জং হতাশ হয়ে বলে যে সে নিজেই বুঝতে পারছে না যে তার সঙ্গে কি হচ্ছে। সবসময় তার মাথার ভেতর অদ্ভুত সব চিন্তা ঘুরতে থাকে। তার মন এক কথা বলে কিন্তু তার মাথা আরেক কথা। তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করে যে সে কি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে নাকি। জং জানায় যে ওষুধ খেলে তার খুব ঘুম পায়, পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, আর সেই কারণে সে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। তখন ডাক্তার তাকে শান্তভাবে বোঝান যে জীবনের সমস্যা তো সবারই থাকে, তাই বলে
শুধু হাল ছেড়ে দিলে হবে না, নিজের সমস্যার সঙ্গে লড়াই করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ডাক্তারের কথা শুনে জং ধীরে ধীরে জিজ্ঞেস করে, তাহলে কি আমি এখনো স্বাভাবিক মানুষ? ডাক্তার মৃদু হেসে বলেন যে যতক্ষণ তুমি তোমার ইমোশনকে কন্ট্রোলে রাখতে পারবে ততক্ষণ কোনো সমস্যাই নেই, কিন্তু যেদিন থেকে তোমার মন আর রাগের উপর থেকে নিয়ন্ত্রণ হারাবে সেদিন পরিস্থিতি আসলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। অন্যদিকে একটা ঘটনায় একজন বাড়িওয়ালি ভাড়া আদায় করতে গিয়ে ভাড়াটিয়ার ঘরে যায়। দরজা খুলে সে একদম ভয়ে আতঙ্কে জমে যায়, কারণ ভাড়াটিয়ার রুমে যখন যায় সেখানে দেখতে পায় ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ, আর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এবং ফরেন্সিক টিম সেখানে পৌঁছায়। তাদের সঙ্গে ছিলেন ডিটেকটিভ সিও। পুরো ঘর ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তিনি ধারণা করেন যে এখানে বাইরে কারোর প্রবেশের কোনো চিহ্ন তো নেই। ফরেন্সিক বিশেষজ্ঞ গলার দড়ির দাগ দেখে পরীক্ষা করে একই মত দেন, সবকিছু আত্মহত্যার দিকেই ইন্ডিকেট করছে। কিন্তু ঘটনাস্থল ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে আরেকজন অফিসার সিওকে একটা অদ্ভুত তথ্য জানায়। মৃত ব্যক্তির পকেট থেকে কয়েকটি বিশেষ ধরনের গুলি উদ্ধার হয়েছে। গুলিগুলো দেখে সিওর চেহারা একদম বদলে যায়। তিনি বুঝতে পারেন যে বিষয়টি সাধারণ কোনো মামলা না। সঙ্গে সঙ্গে তিনি অফিসার লিকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। কিছুক্ষণ পর লি সেখানে পৌঁছালে সিও তাকে গুলিগুলো দেখিয়ে জানতে চান যে এগুলো সম্পর্কে তার কোনো আইডিয়া আছে কিনা। গুলিগুলো হাতে নিয়ে লি একদম অবাক হয়ে যায়। সে জানায় যে এই গুলিগুলো তো অনেক বিরল, এগুলো কোনো সাধারণ অস্ত্রের গুলি না, বরং কিছু নির্দিষ্ট সামরিক কর্মকর্তার জন্য সংরক্ষিত বিশেষ গোলাবারুদ। এরপর সে জানতে চায় যে ঘরের ভেতরে এরকম গুলি আরও পাওয়া গিয়েছে নাকি। সিও জানায় যে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও আর কিছু পাওয়া যায়নি। তার ধারণা এগুলো দিয়ে নিশ্চয়ই কোনো সামরিক এলাকা থেকে চুরি করা হয়েছে। কিন্তু লি বিষয়টি মানতে নারাজ। তার মতে সামরিক ঘাঁটি থেকে একটা গুলি তো দূরে থাক, একটা পাতাও সেখান থেকে চুরি করা সম্ভব না। এরপর সে নিজেই ঘরটি আবার খুঁটিয়ে দেখা শুরু করে। হঠাৎ ছাদের একটা কোনায় কিছু একটা সে দেখে, যেখানে হাত ঢুকাতেই বেরিয়ে আসে আরও অনেকগুলো একই ধরনের গুলি। এতগুলো একই ধরনের গুলি দেখে আমাদের নায়ক লি বুঝে যায় যে ঘটনাটা যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে তার চেয়ে বেশি রহস্যময়। এ তথ্য নিয়ে লি তার ঊর্ধ্বতন কর্মকর্তা হানসিকের কাছে যায়। হানসিক জানতে চান যে গুলিগুলোর উৎস সম্পর্কে জানা গিয়েছে নাকি। লি জানায় যে এখনও তো পুরোপুরি শিওর হওয়া যায়নি। ডিটেকটিভ সিও এ ব্যাপারটা তদন্ত করছেন। আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই সত্যতা বেরিয়ে আসবে। কথার মাঝে হানসিক জানতে চান যে এবার কি লি পদোন্নতির পরীক্ষায় অংশগ্রহণ করবে, কিন্তু লি শান্তভাবে জানিয়ে দেয় যে সে আসলে এ সম্পর্কে ভাবছে না। বর্তমানে সে যে দায়িত্ব রয়েছে সেটা নিয়ে সেই হ্যাপি। এই উত্তর শুনে হানসিক কিছুটা বিরক্ত হয়ে পড়েন। তিনি বলেন যে এত এক্সপার্ট, এত এক্সপেরিয়েন্স থাকার পরেও সে কেন একই জায়গায় নিজেকে আটকে রাখছে। তার অনেক আগে সার্জেন্ট হওয়ার কথা ছিল, সে নিজের প্রতিভার সঠিক ব্যবহার করছে না, এজন্য সে লিয়ের ওপর হতাশ। এরপর দেখা যায় যে হানসিকের মেয়ে সিয়ং তার বাবাকে বাড়ি নিয়ে যেতে রেস্টুরেন্টে এসেছে। লির সঙ্গে কথা বলতে বলতে হানসিক বেশ নেশাগ্রস্ত হয়ে পড়ছিলেন, তাই বাবাকে মেয়ের হাতে তুলে দিয়ে লি নিজের বাসায় ফিরে আসে। বাসায় এসে সোফায় বসে সে নিজের মোবাইলে এসে রহস্যময় গুলিগুলোর ছবির দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের কিছু স্মৃতি। সেখান থেকে আমরা জানতে পারি যে পুলিশে যোগ দেওয়ার আগে লি দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করছিল। তবে কেন সে চাকরিটা ছেড়ে পুলিশের ইউনিফর্ম পরেছিল সেটা তো আমরা পরে জানতে পারবো। পরদিন সকালে পুলিশ স্টেশনের নতুন এক অফিসার জং ওয়ানের নতুন কর্মদিবস শুরু হয়। হাংসিক তাকে জানিয়ে দেয় যে আজ থেকে সে অফিসার লির সঙ্গে কাজ করবে। অন্যদিকে জংকে দেখা যায় ছেলেদের হোস্টেলে বসে সে নীরবে খাবার খাচ্ছে। আর বাইরে সব কিছু স্বাভাবিক মনে হলো, তার মনের ভিতরে সে একটা মানসিক ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেমনটা আমরা জেনেছি, এবং এটা কেবল সে অনুভব করতে পারছে। হোস্টেলে ফিরে জং ফ্রিজ থেকে নিজের জন্য রেখে দেওয়া সাইড ডিশ বের করতে চায়, কিন্তু ফ্রিজ খুলে সে দেখে যে খাবারটা নেই, অর্থাৎ কেউ সেটা খেয়ে ফেলেছে। বিষয়টা জানাতে সে ওয়ার্ডেনের কাছে যায়, কিন্তু কোনো গুরুত্ব পায় না। বরং ওয়ার্ডেন বিরক্ত হয়ে তাকে বলেন যে এসব তুচ্ছ বিষয় নিয়ে আমার সামনে আসবে না, আর তুমি পড়াশোনায় মনোযোগ দাও, ভালো চাকরি পাওয়ার চেষ্টা করো, না হয়তো পরীক্ষায় ফেল করবে। এই কথাগুলো জংয়ের ভেতরে চাপা ক্ষোভকে আরও বাড়িয়ে দেয়। রাগে সে নিজের রুমে ফিরে আসে। সেখানে পাশের ঘর থেকে ভেসে আসে ভিডিও গেমের বিকট শব্দ। শুধু তাই নয়, একটা ছাত্র দিব্যি সিগারেটও জ্বালিয়ে যাচ্ছিল আর খাচ্ছিল। জং ভদ্রভাবে তাকে রিকোয়েস্ট করে যে হোস্টেলে তো ধূমপান নিষিদ্ধ, আর ধোঁয়া তো আমার ঘরেও ঢুকছে,
তাহলে তুমি যদি এটা অফ করতে তাহলে ভালো হতো। ছেলেটি উল্টো খেপে গিয়ে তাকে বলে যে কি বালছে বিছির, আমি অফ করতে পারবো না, আর আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। কথার একটা পর্যায়ে সে জংকে ধাক্কা পর্যন্ত মেরে বসে। চারপাশের মানুষের অন্যায় আচরণ সহ্য করতে না পেরে রাগ তখন একদম বিস্ফোরণে অপেক্ষায় ফুটছে তার মনে। সে নিজের ঘরে গিয়ে বিছানার নিচ থেকে একটা বন্দুক বের করে এবং দেয়ালের দিকে তাক করে যেখানে ওপাশে বসেছিল সেই ছেলেটা। তার মনে হচ্ছিল যেন মুহূর্তের মধ্যে ট্রিগার চেপে সে সব শেষ করে দেবে, কিন্তু শেষ পর্যন্ত অনেক কষ্টে সে নিজের উপর কন্ট্রোল রাখতে সক্ষম হয় আর কোনো অঘটন ঘটায় না। এদিকে অফিসার লি আর নতুন অফিসার সদস্য জং উ একটা নজরবন্দি অপরাধীর বাড়িতে যায়। তার পায়ে লাগানো ইলেকট্রনিক মনিটর আগের মতো সংকেত দিচ্ছে না, তাই সেটা পরীক্ষা করতে তাদের আসা হয়। লি বাইরে আশেপাশে দেখে দায়িত্ব নেয় যে জং উ একাই ঘরে ঢুকে মনিটর পরীক্ষা করতে শুরু করে, কিন্তু কথাবার্তার এক পর্যায়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। ঠিক তখনই সুযোগ বুঝে অপরাধী ধারালো একটা লাঠি দিয়ে জং উর উপর হামলা চালায়। সৌভাগ্যবশত সে মুহূর্তে নায়ক ফিরে আসে এবং চোখের পলকে তাকে মাটিতে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করছিল। এরপর সবকিছু স্বাভাবিক করে তারা আবার পুলিশ স্টেশনে ফিরে যায়। অন্যদিকে হোস্টেলে জং শান্তভাবে খাবার খাচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ে কয়েকজন ছাত্র প্রকাশ্যেই মদ আর সিগারেট খাচ্ছে। সে গিয়ে দেওয়ালে টাঙানো নিয়মের পোস্টার দেখিয়ে তাদেরকে বলে এবং নিষেধ করে, কিন্তু কেউ তার কথা শুনে না। অসহায় হয়ে সে আবার নিজের ঘরে এসে পড়াশোনা মন দিতে শুরু করে। সবকিছু ঠিকঠাক চললেও পাশের রুম থেকে রাশিয়া আর ইউক্রেনে খেলা শুরু হয়ে যায় এবং সেখান থেকে অনেক সাউন্ড আসতে থাকে। কিসের সাউন্ড সেটা তো তোমরা বুঝতেই পারছো। প্রথমে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমার মতো কেউ হলে হয়তো সেটার ফিল নিত। আরে মজা করছি, আমি ভালো একটা ছেলে। যাই হোক, সে চিৎকার করে বলেছে এই শব্দের জন্য আমি পড়াশোনা করতে পারছি না, তোদের যদি এসব করতে হয় তাহলে তোরা অন্য জায়গায় গিয়ে কর। কিন্তু তার কথায় কি আর কোনো পরিবর্তন আসে? ঠিক তখনই জংয়ের মাথায় আবারও সে অন্ধকার চিন্তাগুলো ভিড় করে। সে বিছনার নিচ থেকে যে বন্দুক রয়েছে সেটা বের করে পাশের যে দেয়াল রয়েছে সেটা লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। গুলিটি দেয়াল ভেদ করে ভেতরে থাকা একজনকে হত্যা করে। সঙ্গে থাকা মেয়েটা আতঙ্কে পুলিশে ফোন করতে গেলে জং ফোনটি কেড়ে নেয় এবং সে পাশের ঘরে ঢুকে ঠান্ডা গলায় বলে যে আগে তোদেরকে সতর্ক করেছিলাম, কিন্তু কেউ কথা শুনিসনি, তাই এখন যা হবে তা সে নিজের জন্য দায়ী মনে করবে, এমনটাই করা উচিত। এরপর সে মেয়েটাকেও গুলি করে এবং কিছুক্ষণ আগে যারা তার সাথে ঝগড়া করছিল সেই ছেলেটা বাইরে আসলে তাকেও একের পর একে গুলি করতে থাকে। মুহূর্তেই পুরো হোস্টেল আতঙ্কে ভরে যায়। ওয়ার্ডেন তড়িঘড়ি করে পুলিশে কল করে জানায় যে এমনটা হচ্ছে, হোস্টেলের ভেতর গুলির শব্দ শোনা যাচ্ছে। পুলিশ যেন দ্রুত আসে আর এর মধ্যেই জং ওয়ার্ডেনের দিকেও এগিয়ে যায়। ঠিক সেই সময় পুলিশ বিভাগে খবর যায় যে জংসং হোস্টেলে গুলির শব্দ শোনা গিয়েছে। চারপাশে সব টহল ইউনিটকে দ্রুত সেখানে যেতে বলা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অফিসার লিও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। আর এভাবে প্রথম পর্বে যখন শেষ দিকে আমরা জংকে দেখি যে হোস্টেলের প্রধান দরজা ভেঙে উন্মাদের মতো পাগলের মতো সব দিক থেকে চিৎকার করছে আর বলছে যে তোমাদের মধ্যে কে প্রতিদিন আমার খাবারটা চুরি করে খাও, সাহস থাকলে এখন সামনে আসো। তো পরবর্তীতে আমরা দেখি যে জং যেন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। হোস্টেলের ভেতর সে একদম পাগলের মতো একের পর এক শিক্ষার্থীকে গুলি করছে। আর ঠিক তখনই দুজন পুলিশ কর্মকর্তা সেখানে ভেতরে ঢুকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে বলেন, কিন্তু জং যেন কারো কথাই শুনতে পাচ্ছিল না, বরং সে কোনো দ্বিধা ছাড়াই পুলিশের দিকে গুলি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো হোস্টেল গুলির বিকট শব্দে একদম কেঁপে ওঠে। খবর পেয়ে অফিসার লি আর জং উ ঘটনাস্থলে পৌঁছে যায়। আর ভেতরে ঢুকে লি চারপাশে ভয়াবহ অবস্থা দেখে বুঝতে পারে যে পরিস্থিতি অনেক সংকটজনক। আহত শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে ছুটে বেড়াচ্ছে। চারদিকে আতঙ্ক আর ধোঁয়ায় ভরে গেছে পুরো একটা ভবন। দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে তিনি বাইরে থাকা যে পুলিশ সদস্য রয়েছে তাদেরকে জানান যে হামলাকারীর হাতে একটা M4 রাইফেল রয়েছে, তাই ভেতরে আটকে থাকা সব শিক্ষার্থীদের বের করে আনতে হলে অত্যন্ত সতর্কভাবে কাজ করতে হবে। এরপর তিনি একটা পরিকল্পনা করেন। তিনি নিচে ভেতরে ঢুকে জং এর মনোযোগ নিজের দিকে টেনে রাখবেন আর সেই সুযোগে অন্যান্য অফিসাররা শিক্ষার্থীদের নিরাপদে বাইরে টেনে আনবেন। পরিকল্পনা অনুযায়ী লি হোস্টেলের একটা কক্ষ ছাড়া বাকি সবগুলো লাইট দিয়ে অফ করে দেন। জং তখন সে আলোকিত কক্ষে দাঁড়িয়েছিল। অন্ধকারের সুযোগ নিয়ে লি ধীরে ধীরে তার অবস্থান পরিবর্তন করে জংয়ের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু সে মুহূর্তে জং তাকে দেখে ফেলে এবং কোনো সময় নষ্ট না করে তার দিকে গুলি ছুটতে থাকে। আসলে এটাও লির প্ল্যানেরই অংশ ছিল। সে চেয়েছিল যে জং যেন তাকে গুলি করে এবং সময় অপচয় করে, একই সাথে গুলি অপচয় করে, তাহলে সুযোগ বুঝে তাকে কাবু করা যাবে। কিন্তু প্ল্যান অনুযায়ী তো আর সবকিছু আগায় না। প্রথমে ম্যাগাজিন খালি হওয়ার সাথে সাথে জং অবিশ্বাস্য দ্রুততায় আরেকটা ম্যাগাজিন লাগিয়ে নেয় এবং আবারও গুলি করা শুরু করে দেয়। পরিস্থিতি আরও ডেঞ্জারাস হয়ে ওঠায় লি পুরো হোস্টেল জুড়ে দৌড়াতে শুরু করে।
যাতে জংয়ের মনোযোগ তার দিকেই থাকে আর গুলিগুলো ওয়েস্ট হয়। অন্যদিকে জং উ এবং অন্যান্য পুলিশ সদস্যরা সুযোগ বুঝে ভেতরে আটকে থাকা শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনতে শুরু করেন। আর কিছুক্ষণের মধ্যেই জং তাদের উপস্থিতি টের পেয়ে যায়। সঙ্গে সঙ্গে সে লিকে ছেড়ে জং উর দিকে ছুটে যায় এবং এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার জন্য জং উ পাল্টা গুলি চালায়, কিন্তু অল্প সময়ের মধ্যে তার গুলি শেষ হয়ে যায়। ঠিক যখন জং তাকে লক্ষ্য করে একটা শেষ আঘাত হানতে যাচ্ছিল, লি তখন পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে সজোরে ধাক্কা দেয়। আঘাতে জং গিয়ে দেয়ালে একদম ধাক্কা খায় এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত পুলিশ সদস্যরা সেখানে হাজির হয় এবং ইনভেস্টিগেট শুরু করে। এই ঘটনার খবর দ্রুত পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের কাছে পৌঁছে যায়। বিভাগের প্রধান ইউন বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল যে এমন কঠোর অস্ত্র নিয়ন্ত্রণের দেশে কিভাবে একটা সাধারণ ছাত্রের হাতে এত শক্তিশালী অস্ত্র চলে আসলো। অন্যদিকে লি জংয়ের কক্ষে তল্লাশি চালাতে গিয়ে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। বিছানার নিচ থেকে অস্বাভাবিক শব্দ শুনে সেটা খোলে এবং একদম অবাক হয়ে যায়। ভিতরে লুকিয়ে ছিল স্বয়ংক্রিয় রাইফেলের অসংখ্য যন্ত্রাংশ। খবরটি সঙ্গে সঙ্গে প্রধান কর্মকর্তা ইউনকে জানানো হয়। এই পার্টগুলো পরীক্ষা করে তিনি নিশ্চিত হন যে এগুলো সবগুলো অত্যাধুনিক অটোমেটিক রাইফেলের অংশ। বিষয়টি গুরুত্ব বুঝে তিনি ডিটেকটিভ সিউকে নির্দেশ দেয় যেন খুব দ্রুত সময়ে সামরিক অস্ত্র বিশেষজ্ঞকে নিয়ে আসা হয়, যাতে এই অস্ত্রগুলো উৎস সম্পর্কে বিস্তারিত জানা যায়। ঠিক তখনই সিউর মনে পড়ে যে লি তো একসময় সেনাবাহিনীতে কর্মরত ছিল এবং এ সম্পর্কে তার ধারণা রয়েছে এবং জ্ঞানও রয়েছে। তাই সে বাইরে কাউকে ডাকার বদলে লিকেই রেফার করে যাতে তাকে আনা হয় এবং বলা হয়। যা শুনে ইউন অবাক হয়ে বলে যে সে তো পুলিশ অফিসার, তাই না? আমি তো একজন সামরিক অস্ত্র বিশেষজ্ঞ আনতে বলেছিলাম। তখন ডিটেকটিভ সিও জানায় যে পুলিশে জয়েন দেওয়ার আগে লি দীর্ঘদিন সেনাবাহিনীতেও কাজ করেছে, এই সম্পর্কে তার জ্ঞান রয়েছে, কোনো বিশেষজ্ঞ থেকে কম না সে। এরপর লি টেবিলের উপর রাখা রাইফেলের যে পার্টগুলো রয়েছে সেগুলো একে একে জোড়া লাগাতে শুরু করে দেয়। তার দক্ষতা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। অল্প সময়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলো পূর্ণাঙ্গ অস্ত্রে পরিণত হয়। সবকিছু পরীক্ষা করে লি জানায় যে এগুলো বিভিন্ন সময়ে বিশ্বের একাধিক যুদ্ধে ব্যবহৃত অত্যাধুনিক রাইফেল। কিন্তু এতে একটা নতুন প্রশ্ন সামনে চলে আসে। প্রধান কর্মকর্তা ইউন জানতে চান এসব অস্ত্র পৃথিবীর নানা যুদ্ধক্ষেত্র থেকে এসে দক্ষিণ কোরিয়ার একটা সাধারণ ছাত্রাবাসে পৌঁছালো কিভাবে। তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো তাদের জন্য একটা সুখবর আছে। আমরা তোমাদের জন্য স্যাভেজ ওয়ান নামের অসাধারণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, যেখান থেকে তোমরা চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবে। এছাড়াও সেখানে অ্যানিমের হিউজ কালেকশন আছে। এছাড়াও আমরা থাইল্যান্ড, ভিয়েতনাম আর ইন্ডিয়াতে যে সমস্ত অ্যানিমে ট্রেন্ডিং আছে বা সেই সমস্ত দেশে যে অ্যানিমের ডিজাইনগুলো সবসময় ট্রেন্ডিং এ থাকে সেই ডিজাইনগুলো আমরা তোমাদের জন্য এখানে রেখেছি। এছাড়াও তোমরা অ্যাসিড ওয়াশের মধ্যে ড্রপ শোল্ডারের অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে, তাও অনেক কম মূল্যে, মাত্র 550 থেকে 600 টাকার মধ্যে। আর এই টি শার্টগুলোর কোয়ালিটি নিয়ে তোমাদের একটু চিন্তা করতে হবে না, প্রত্যেকটার কোয়ালিটি হবে একদম টপ নচ। এছাড়াও তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের জার্সি এবং প্যান্ট অর্ডার করতে পারো। আর আমি অন্তত তোমাদের এইটুকু গ্যারান্টি দিচ্ছি, আমাদের এই স্যাভেজ ওয়ান থেকে তোমরা যেটাই অর্ডার করবে না কেন সেটা অবশ্যই ভ্যালু ফর মানি হবে। এছাড়াও তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, অর্ডার করার জন্য সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই হবে। এছাড়াও তোমরা প্রোডাক্টের সরাসরি ভিডিও দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের কাছে অপশন আছে যখন ডেলিভারি ম্যান আসবে তখন ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটি দেখে নিবে, যদি ভালো লাগে তো প্রোডাক্টটি রাখবে, আর ভালো না লাগলে প্রোডাক্টটি রিটার্নও করে দিতে পারবে। তো তোমরা যাও একবার হলেও এই স্যাভেজ ওয়ান ওয়েবসাইটটা ঘুরে আসো অ্যান্ড দেখে নাও তোমাদের কোন কোন কালেকশন পছন্দ হয়। তো আমরা আবারও মেইন ভিডিওতে চলে যাচ্ছি। লি জানায় যে এর সঠিক উত্তর তো তার জানা নেই, তবে কয়েকদিন আগে যে আত্মহত্যার ঘটনাস্থল থেকে বিশেষ ধরনের গুলি উদ্ধার করা হয়েছিল তার সাথে এই অস্ত্রগুলোর নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক রয়েছে, কারণ সেই গুলিগুলো এই রাইফেলগুলোতে ব্যবহার করা হয়েছিল। বিষয়টি গুরুত্ব বুঝে ইউন সবাইকে কঠোর নির্দেশ দেন যেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মামলার কোনো তথ্য সংবাদ মাধ্যমে না পৌঁছায়। অন্যদিকে শহরে এক প্রভাবশালী ব্যবসায়ী কিমকে কয়েকজন সন্ত্রাসী জোর করে তাদের বস সিওক হোর সামনে নিয়ে যায়। প্রাণ ভয়ে কিম অনুরোধ করতে থাকে তাকে যেন না মারা হয়, চাইলে তারা একটা ডিল করতে পারে। কিন্তু সিওকো কোনো কথা শুনতে রাজি ছিল না। সে জানায় যে তারা আগে কিমকে প্রপোজ করেছিল যাতে সে বিজনেস করে তাদের সাথে, কিন্তু কিম তো তখন রাজি হয়নি, তাই এখন তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এরপর জোরপূর্বকভাবে কিমের থেকে সে ব্যবসা মালিকানা হস্তান্তরের কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। কাজ শেষ হতে সিওকো তার বিশ্বস্ত লোক ইয়ংহোকে জানিয়ে দেয় যে আজ থেকে কিমের পুরো ব্যবসার দায়িত্ব তোর, আর এর নির্দেশ দিয়ে সে সেখান থেকে চলে যায়।
বস চলে যাওয়ার পর ইয়ং উল্লো কিমকে নির্মমভাবে মারতে শুরু করে। এরপর ইয়ং উ চং নামে একজনকে ডেকে পাঠায় যে দীর্ঘদিন ধরে তাদের সংগঠনের হয়ে কাজ করছে, মানে তাদের গ্যাংয়ে কাজ করছে আর কি। আর চং এসে প্রথমে নিজের লোকদের গ্লাভস পরে নিতে বলে এবং তার কথায় স্পষ্ট বোঝা যায় যে তারা এবার কিমকে সারা জীবনের জন্য পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে। এদিকে হোস্টেলের ঘটনার পর জং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আশ্চর্যের বিষয় তাকে দেখে একটু অনুতপ্ত বা ভয় ডরহীন মনে হচ্ছে আর কি। আর সে নিশ্চিন্তে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই প্রধান কর্মকর্তা ইউন সেখানে এসে সরাসরি জানতে চায় যে এতগুলো অস্ত্র সে কোথায় পেয়েছে, কিন্তু জং স্পষ্ট জানিয়ে দেয় যে সে তাকে বলবে না। সে আসলে যে পুলিশ অফিসারটা এসেছিল তাকে সেদিন ধরে নিয়েছে, তার কাছে বলবে, কারণ সে তাকে সৎ মনে করছে। এই জন্য লি সেখানে যায় আর লি জানতে চায় যে সে কেন তার সাথে কথা বলতে চেয়েছিল। জং শান্তভাবে উত্তর দেয় যে হোস্টেলের ভেতরে লি নিজের জীবনে ঝুঁকিতে ফেলে সবাইকে যেভাবে বাঁচিয়েছিল তাতে সে বুঝে গিয়েছে যে লি অন্যদের মতো দায়িত্ব এড়াতে চায় না। তাই সে বিশ্বাস করে যে সত্য জানার অধিকার কেবল লির রয়েছে। এরপর লি সরাসরি জানতে চায় যে এই অস্ত্রটা আসলে কোত্থেকে আসলো। জং জানায় যে একদিন তার বাড়িতে রহস্যময় একটা কুরিয়ার পৌঁছায়। সে পার্সেল খুলে সে বন্দুকগুলো পায়। কে পাঠিয়েছিল সে জানে না, তবে তার দাবি সে মনে মনে এমন একটা অস্ত্র চেয়েছিল, হয়তো সেই কারণে কেউ তার কাছে এটা পার্সেল পাঠিয়েছে। লি এরপর জানতে চায় যে তার বিছানার নিচে লুকিয়ে থাকা এতগুলো পার্ট কি একই কুরিয়ার থেকে এসেছিল। জং মাথা নাড়ায়। সে নিজের নিরাপত্তার জন্য মাত্র একটাই বন্দুক চেয়েছিল, কিন্তু পার্সেলের ভেতরে একটার বদলে অনেকগুলো অস্ত্র দেওয়া হয়। কথার মাঝখানে এক পর্যায়ে লি তাকে জিজ্ঞেস করে যে এতগুলো মানুষের হত্যার জন্য সে কি একটু অনুশোচনা বোধ করছে না। জংয়ের উত্তর ছিল একদম ভয়ঙ্কর শান্ত। সে বলে যে তার কোনো আফসোস নেই। তার মতে যারা মারা গিয়েছে তাদের কারো মধ্যে মানবিকতা ছিল না, আইনকেও সম্মান করতো না, তাই তারা তাদের প্রাপ্য শাস্তিটাই পেয়েছে। এরপর সে আরও বিস্ফোরক একটা তথ্য দেয়। তার দাবি দক্ষিণ কোরিয়া তার মতো আরও অসংখ্য মানুষের কাছে এ ধরনের অস্ত্র রয়েছে, মানে পৌঁছে দেওয়া হয়েছে। এই তথ্য শুনে তো লি একদম স্তব্ধ হয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে জানতে চান যে এত বড় কথা সে শিওর হয়ে কিভাবে বলতে পারছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জং শান্ত গলায় বলে যে সে নিজের চোখে এমন অনেক মানুষকে দেখেছে যাদের এই অস্ত্রগুলো প্রয়োজন ছিল। লি সঙ্গে সঙ্গে জানতে চান সে কাদের কথা বলছে, কিন্তু জং হালকা হেসে উত্তর দেয় সে আসলে কখনোই বলবে না, কারণ তাদের খুঁজে বের করা পুলিশের কাজ। মানে সে একটু ইগো দেখালো আর কি। এটুকু বলে সে চুপ হয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর প্রধান কর্মকর্তা ইউনলিকে বলে যে তার মনে হচ্ছে যে ছেলেটা পুরোপুরি সত্যি কথা বলছে না। পাশে দাঁড়িয়ে থাকা ডিটেকটিভ সিও একই প্রশ্ন তোলে, কোনো অচেনা ব্যক্তি কেন বিনামূল্যে সাধারণ ছাত্রের কাছে এতগুলো অস্ত্র পাঠাবে? লি শান্তভাবে উত্তর দেয় যে এটাই তো এখন সবচেয়ে বড় রহস্য। কারা এসব অস্ত্র মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তাদের আসল উদ্দেশ্য কি, সেটাই তো খুঁজে বের করতে হবে। এদিকে একটি হাই স্কুলে কয়েকজন দুর্বৃত্ত ছাত্র গাজিন আর ইয়ংডং নামের দুই কিশোরকে নির্মমভাবে র্যাগিং করছিল। তাদের নেতা সং জুন মোবাইলে একটা দামি মোটরসাইকেলের ছবি দেখিয়ে ইয়ংডংকে হুমকি দেয় যে যদি সে নিজের এবং তার বন্ধুর জীবন বাঁচাতে চায় তাহলে যেভাবে হোক এ বাইকটি তার জন্য এনে দিতে হবে। প্রাণভয়ে ইয়ংডং রাজি হয়ে যায়। এরপর সং জুন আর তার দল সেখান থেকে চলে যায়, কিন্তু তাদের হুমকি এবং ভয় তাদের মনে রয়ে যায়। অন্যদিকে নজরবন্দি অপরাধী জং ওয়ান বাড়ি ফেরার সময় দরজার সামনে মায়ের নামে আসা একটা কুরিয়ার দেখতে পায়। অনেকদিন ধরে পার্সেলটি সেখানে পড়েছিল, তাই সে গুরুত্ব দেয়নি, কিন্তু একদিন কৌতূহলবশত সে সেটা খুলতে তার চোখ কপালে উঠে যায়। ভেতরে রাখা ছিল দুইটা অটোমেটিক রাইফেল। বিস্ময়ে সে নিজে বিড়বিড় করতে থাকে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না, সত্যি ওরা অস্ত্র পাঠিয়ে দিয়েছে, এবং ওরা কারা সেটা আমরা একটু পরে জানতে পারবো। এরপর গল্প কয়েক ঘন্টা পিছনে চলে যায়। দেখা যায় যে চং ও তার লোকজন ব্যবসায়ী কিমকে জীবন্ত পুড়িয়ে ফেলার প্রস্তুতি নিচ্ছে। আগুনের মুখে দাঁড়িয়েও কিম প্রাণ ভিক্ষা চেয়ে বলে যে তাকে বাঁচিয়ে রাখলে তাদের অনেক কাজে লাগতে পারে। সে জানায় সিওখো চংকে প্রতারণা করছে। কিমকে হত্যা করার পরেও ব্যবসার দায়িত্ব চংকে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সে ইয়ংহুর নামে সব লিখে দেবে। শুধু তাই নয়, কিম আরও জানায় যে তার কাছে অনেক পরিমাণ অস্ত্র মজুত রয়েছে। এই অস্ত্র ব্যবহার করলে সিওখোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব। কথাগুলো শুনে চং মনোযোগ দিয়ে অস্ত্রগুলোর অবস্থান জেনে নেয়। ঠিক সময়ে সিওখোর কল আসে। সুযোগ বুঝে চং তাকে জিজ্ঞেস করে যে আগের প্রতিশ্রুতির কথা এবং বলে যে তাকে দেবে নাকি সে ব্যবসার দায়িত্ব, কিন্তু সিয়ংহো বিষয়টি এড়িয়ে যায় আর বলে যে ব্যবসা ব্যাপারে পরে কথা হবে। এই কথা শুনে চং বুঝে যায় যে তাকে ইউজ করা হচ্ছে। প্রবল রাগে সে কাছে পড়ে থাকা একটা ফাওড়া তোলে এবং তাকে হত্যা করতে থাকে। বর্তমান সময়ে ফিরে আসে যখন সিনটা, তখন আমরা দেখি যে চং তার লোকজনকে নিয়ে আবার সিওখোর কাছে যায়। সে শেষবারের মতো জানতে চায় যে কিমের ব্যবসা তাকে দেওয়ার যে প্রতিশ্রুতি আছে সেটার কি হলো, কিন্তু সিওখো তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে ওই ব্যবসা সামলানোর মতো যোগ্যতা চং কিংবা
তার লোকদের নেই। এই দায়িত্ব তো সে ইয়ংহেকে দিয়ে দিয়েছে। যদিও ভবিষ্যতে সময় মতো চং তার প্রাপ্য ফিরে পাবে বলে তাকে আশ্বাস করে। বাইরে বেরিয়ে চং নিজের লোকদের জানায় যে এখন তাদের কিছু করার নেই, কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় যে কিমের শেষ কথাগুলো বলা হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডারের কথা। এজন্য সে নিজের নতুন প্ল্যান সাজায়। সে ইউটাইকে তার সাথে একটা জরুরি কাজে বেরিয়ে যায় এবং বাকিদের নির্দেশ দেয় যে ইয়ংসং বয়েজ হোস্টেলে গিয়ে ভালোভাবে তল্লাশি চালাতে। তার বিশ্বাস সেখানে তারা ইম্পর্টেন্ট কিছু খুঁজে পাবে। এদিকে ক্লাবে গাজিনকে আবার অপমান করা হয়। সে জানতে চায় যে গাজিন কেন তার মায়ের পরিচয়পত্র চুরি করে আনেনি। গাজিন কাপা গলায় জানায় যে সে জানে যে সংজুন ওই পরিচয়পত্র ব্যবহার করে অবৈধভাবে লোন তুলতে চায়, আর এজন্য তার মাকে সারা জীবনে যে কষ্ট করে সম্মান আর সম্পদ অর্জন করেছে সেটা হারাতে হতে পারে। এজন্য সে কোনোভাবে মায়ের পরিচয়পত্র চুরি করে আনতে পারবে না। এটা শুনে সংজুন একদম ক্ষিপ্ত হয়ে যায়, গাজিনকে আবারও নির্মমভাবে মারতে থাকে। অন্যদিকে চং আর ইউটাই কিমে বলে যাওয়া নির্দিষ্ট জায়গায় পৌঁছায় এবং গাড়ির দিকে খুলে দেখে ভিতরে সত্যি লুকিয়ে থাকা বেশ কিছু অস্ত্র ছিল। সবকিছু দেখে তারা বোঝা যায় যে মৃত্যুর আগে কিম একটা কথাও মিথ্যা বলেনি। তবে ইউটার সঙ্গে সঙ্গে চংকে সতর্ক করে, বলে যে এই অস্ত্র ব্যবহার করে যদি তারা সিওখোর বিরুদ্ধে যায় তাহলে তারা তো বেঁচে থাকতে পারবে না, তাদের মেরে ফেলবে। কিন্তু চং এর চোখে তো তখন ভয়ের চেয়ে প্রতিশোধের আগুনটাই বেশি জ্বলছিল। ইউটাই জানায় যে সিওখোর বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করা আত্মহত্যা শামিল। যদি তারা তার বিরুদ্ধে যায় তাহলে তারা কেউ বাঁচবে না। কিন্তু চং এবার আর পিছিয়ে আসতে রাজি নয়। সে ইউটাইকে বোঝায় সিওখো তাদের এতদিন শুধু শুধু ব্যবহার করছে, প্রমিস করেছে, কিন্তু কোনো কথাই রাখেনি। তারা যদি এভাবে চুপচাপ থাকে তাহলে সারা জীবন অন্যের হয়ে কাজ করে কাটাতে হবে। আর তারা যদি নিজেদের ভাগ্য বদলাতে চায় তাহলে বড় ধরনের রিস্ক তো নিতেই হবে। চংয়ের দৃঢ় কথায় শেষ পর্যন্ত ইউটাই রাজি হয়ে যায়। সেও গায়ের ডিকি থেকে একটা অস্ত্র তুলে নেয়, আর বোঝা যায় যে তারা দুজন এখন এমন একটা পথে হাঁটতে শুরু করেছে যেখান থেকে আর ফেরার সুযোগ নেই। অন্যদিকে লি নিজের বাড়ির আশেপাশে এলাকায় একের পর এক কুরিয়ার বক্স করতে থাকে। তার ধারণা যে অস্ত্র পাচারের রহস্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে এই পার্সেলগুলোর মধ্যে। তদন্ত করতে করতে সে ইয়ংসিওর বয়েজ হোস্টেলে চলে যায়। সেখানে একটা স্টোর রুমের সামনে তার একটু ডাউট হতে থাকে। ভিতরে তখন চংয়ের লোকজন গোপনে কিছু খুঁজছিল, কিন্তু লিকে দেখে তারা সেখান থেকে ঝামেলায় না গিয়ে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। তাদের চলে যাওয়ার পর লি স্টোর রুমে ঢুকে পুরনো কুরিয়ার বক্সগুলো খুঁটিয়ে দেখতে থাকে। ঠিক তখনই তার ফোনে আসে ভায়োলেন্ট ক্রাইম ইউনিট থেকে ক্যাপ্টেন জুর কল। ক্যাপ্টেন জু লিকে জানায় যে জংয়ের দেওয়া তথ্য মিথ্যা। গত 2 বছরে তার নামে কোনো কুরিয়ারই আসেনি। তাই জংয়ের কথায় বিশ্বাস না করে এখন থেকে নিজেদের মতো তদন্ত করে এগিয়ে যেতে হবে। ফোন কেটে যাওয়ার পরই লি চোখ আটকে যায় একটা কুরিয়ার বক্সে। বক্সের গায়ে একটা অদ্ভুত প্রতীক আঁকা ছিল, আর প্রতীকটি দেখে তার মাথায় ঝলক ওঠে আগের একটা ঘটনা। জন ওয়ানের বাড়ির সামনে পড়ে থাকা কুরিয়ারে ঠিক একই চিহ্ন ছিল যখন সে এবং জন উ সেখানে ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটর পরীক্ষা করতে গিয়েছিল। 2 জায়গায় একই ধরনের সিম্বল দেখে লি নিশ্চিত হয়ে যায় যে এই কুরিয়ারগুলোর মধ্যে একটা কানেকশন রয়েছে। সে সঙ্গে সঙ্গে ডিটেকটিভ সিওকে ফোন করে বিষয়টি জানায়। লির সন্দেহ জন ওয়ানের কাছেও হয়তো একইভাবে অস্ত্র পাঠানো হয়েছে। সিও জানায় যে তারা ইতিমধ্যে জন ওয়ানকে নজরদারিতে রেখেছে। সকাল থেকে সে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাকে আটক করতে পারলে সব পরিষ্কার হয়ে যাবে। এরপর সিও সে ট্যাক্সির পিছনে যাতে জন ওয়ানকে উঠতে দেখা গিয়েছিল। কিছু দূর যাওয়ার পরে পুরো পুলিশ দল মিলে ট্যাক্সিকে ঘিরে ফেলে, কিন্তু দরজা খুলতে সবাই হতবাক। ভিতরে তো জন ওয়ান নেই। চালক জানায় যে কিছুক্ষণ আগেই সে মাঝপথে নেমে গিয়েছে। গাড়ি তল্লাশি করে পুলিশ তার মোবাইল ফোন আর অ্যাঙ্কেলটা সে মনিটরটা উদ্ধার করে। আর দেখে সে সিও বুঝে যায় যে জন ওয়ান আগেভাগে সব প্ল্যান করে পুলিশকে বোকা বানিয়েছে। এদিকে লি দ্রুত জন ওয়ানের বাড়িতে যায় এবং দেখে যে মূল গেট খোলা। সতর্কভাবে ভেতরে ঢুকে তার মনে হয় যে বাড়ির ভেতরে আরেকজন মানুষ রয়েছে। টাইম ওয়েস্ট না করে সে লোকটাকে ধরে ফেলে, তবে জন ওয়ান ছিল না। সে জিজ্ঞেস করে লোকটা নিজের পরিচয় দেয়। তার নাম হচ্ছে মুনবেক। আর তাকে মনে রেখো সেও কিন্তু এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। সে এখানে একটা কুরিয়ারে খোঁজ নিতে এসেছে। এরপর গল্প কয়েক ঘন্টা পেছনে ফিরে যায়। দেখা যায় যে জন ওয়ান ট্যাক্সিতে বসে রয়েছে। তার প্রবেশন অফিসার ফোন করে নির্দেশ দেয় যে 20 মিনিটের মধ্যে যেন সে বাড়িতে ফিরে যায়। প্রতিদিনে এই নজরদারিতে জন ওয়ান এতটাই বিরক্ত হয়ে পড়ছিল যে একদিন সে সিদ্ধান্ত নেয় অফিসারটিকে সে হত্যা করবে। তার কাছে তখন সত্যিকারের একটা বন্দুক ছিল, তাই সে পরিকল্পনা অনুযায়ী সে অ্যাঙ্কেল মনিটর আর মোবাইল ফোন ট্যাক্সির ভিতরে নেমে যায় যাতে পুলিশ ভুল পথে অনুসন্ধান চালায়। বর্তমান সময় ফিরে মুনবেককে জিজ্ঞেস করা হয় যে জন ওয়ানের সাথে তার সম্পর্ক কি। মুনবেক জানায় যে সে জন ওয়ানকে চেনে না। কয়েকদিন আগে তার কাছেও রহস্যময় কুরিয়ার পৌঁছেছিল। সে পার্সেলের ভিতরে অনেকগুলো গুলি আর একটা লিস্ট দেখতে পায়। সেখানে কয়েকজন মানুষের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লেখা ছিল। এক্সাইটেড হয়ে সে তালিকায় থাকা একটা ঠিকানায় চলে আসে। দূর থেকে সে বাড়ির মালিক
মালিককে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে। গেট খোলা অবস্থায় সে সহজে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু কুরিয়ারটি পরীক্ষা করে দেখে যে সেটা ইতিমধ্যেই খালি। আর লি বুঝে যায় যে জন ওয়ান অস্ত্র নিয়ে আগে পালিয়ে গিয়েছে। এক মুহূর্ত দেরি না করে লি সিসিটিভি কন্ট্রোল রুমে ফোন করে যে জন ওয়ানের বর্তমান অবস্থা খুঁজে বের করার জন্য। ঠিক তখনই মুনবেক বাড়ির ভিতরে একজন মানুষের ছায়া দেখতে পায়। সে দ্রুত সব লাইট অফ করে দেয় এবং ফিস করে লিকে জানায় যে বাড়ির ভিতরে আরো একজন ঢুকেছে। লি সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করে এবং কোনো বোকামি করতে মানা করে, কিন্তু মুনবেক কথা না শুনে সে লোকটাকে ধরতে ছুটে যায়। সে আননোন লোকটা আর কেউ না, সেটা ছিল ইউটাই। আর লি আর মুনবেক তখন দুজনে তার পিছনে এবং বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা করার পরে ইউটাই ধরা পড়ে। ঠিক তখনই কন্ট্রোল রুম থেকে লির কাছে একটা জরুরি কল আসে। সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে প্রায় 25 মিনিট আগে জন ওয়ানকে কাছের একটা রেস্টুরেন্টের কাছে দেখা গিয়েছে। লি নির্দেশ দেয় তখন যেন প্রতিটি ক্যামেরার মাধ্যমে তার যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা নজরদারি করা হয়। এরপর সে ইউটাই সেখানে বেঁধে ফেলা হয় ইউটাইকে, আর মুনবেককে সঙ্গে করে সে গাড়িতে উঠে। কন্ট্রোল রুমের অফিসার একের পর এক লোকাল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জন ওয়ানের বর্তমান অবস্থান জানাতে থাকে, আর লি সে তথ্য অনুসরণ করে দ্রুত আগাতে থাকে। গাড়ির ভেতরে লি চোখ পড়ে একটা বাক্সের উপর। মুনবেক জানায় যে কুরিয়ার ভেতর থেকে যে গুলিগুলো সে পেয়েছিল সেগুলো এই বক্সের মধ্যে রাখা রয়েছে। কন্ট্রোল রুম থেকে জানানো হয় যে মাত্র 10 সেকেন্ড আগে জন ওয়ান এ মার্কেটে ঢুকেছে, কিন্তু আশ্চর্যের বিষয় যে এরপর তার আর কোনো গতিবিধি দেখা যাচ্ছিল না ক্যামেরায়। মুহূর্তের জন্য লিও বিভ্রান্ত হয়ে পড়ে যে এত বড় বাজারের মধ্যে সে কিভাবে ইনভিজিবল হয়ে গেল। ঠিক তখনই লির চোখ পড়ে যায় একটা সাইনবোর্ডে, যেখানে লেখা মাত্র 2 কিলোমিটার দূরে একটি পুলিশ স্টেশন রয়েছে। সঙ্গে সঙ্গে তার মাথায় জন ওয়ানের আগে সে হুমকির কথা ভেসে ওঠে। সে বলেছিল যে সময় এলেই পুলিশ তার উপর প্রতিশোধ নেবে। সন্দেহ আরো জোরালো হতেই লি কন্ট্রোল রুমকে পুলিশ স্টেশনের দিকে রওনা হওয়া সব রাস্তার সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করতে বলে। কিছু মুহূর্তের মধ্যে নিশ্চিত হওয়া যায় জন ওয়ান আসলে সেদিকে যাচ্ছে। 1 সেকেন্ডও দেরি না করে লি ভায়োলেন্ট ক্রাইম ইউনিটের প্রধান ক্যাপ্টেন জুকে ফোন করে সতর্ক করে দেয় যে জন ওয়ান সম্ভবত অস্ত্র নিয়ে তাদের স্টেশনের দিকে হামলা করতে আসছে, তাই দ্রুত নিরাপত্তা জোরদার করতে হবে। সে নিজেও দ্রুত সেখানে পৌঁছাবে এবং পার্কিং এলাকায় দেখা করতে বলে। ফোন কেটে দিতেই ক্যাপ্টেন জু নিজের পিস্তলে গুলি ভরে লিফটের দিকে নেমে পুলিশ স্টেশনের বাইরে চলে আসেন। ঠিক সেই সময় জন ওয়ান সিঁড়ি ব্যবহার করে নিঃশব্দে ভবনের উপরের তলে উঠে পড়ে। কিছুক্ষণ পর পার্কিং এলাকায় লি আর জুর দেখা হয়। জু জানায় স্টেশনের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সদস্য নেই, অধিকাংশ অফিসার শহরে বিভিন্ন এলাকায় টহলে রয়েছে। পরিস্থিতি বুঝে লি মুনবেকের হাতে হাত করা পরিয়ে তাকে গাড়িতে রেখে জুকে নিয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু ততক্ষণ অনেকটা দেরি হয়ে গিয়েছে। জন ওয়ান ইতিমধ্যে পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে একের পর এক স্টাফকে গুলি করতে শুরু করে দিয়েছে। লি ও জুকে দেখা মাত্র তাদের লক্ষ্য করেও সে গুলি ছুটতে থাকে। গুলির মুখে পড়ে লি দ্রুত জুকে একটা কক্ষে নিয়ে যায় এবং সব লাইট যেগুলো রয়েছে সেগুলো নিভিয়ে দেয়। এরপর সে বুঝিয়ে বলে যে সাধারণ অস্ত্র দিয়ে জন ওয়ানের সাথে সরাসরি লড়াই করা অসম্ভব, কারণ তার হাতে অনেক বেশি পাওয়ার রয়েছে এবং স্বয়ংক্রিয় একটা রাইফেল রয়েছে। তখন লি জানতে চায় যে হোটেল থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো এখন কোথায় রয়েছে। জু জানায় যে সেগুলো এভিডেন্স রুমে রাখা হয়েছে, তবে কোনো লাভ নেই কারণ সেগুলো প্রয়োজনীয় গুলি তাদের কাছে নেই। মানে সে বন্দুকগুলো চালানোর জন্য তো সে এক্সাক্ট গুলিগুলো লাগবে, সেগুলো তো নেই আমাদের কাছে। লি সঙ্গে সঙ্গে জানায় যে গুলির ব্যবস্থা সে করেই ফেলেছে। প্রথমে সে জন ওয়ানের মনোযোগ নিজের দিকে টেনে নেবে, আর সেই সুযোগে জু বেঁচে থাকা অফিসারদের নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। পরিকল্পনা অনুযায়ী লি বাইরে বেরিয়ে জন ওয়ানকে নিজের পিছু নিতে বাধ্য করে। এদিকে জু চুপিসারে আহত ও বেঁচে থাকা অফিসারদের কক্ষ থেকে বেরিয়ে আসতে শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে জন ওয়ানের চোখ তাদের উপর পড়ে যায়। মুহূর্তের মধ্যে সে জুর দিকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে জু মাটিতে লুটিয়ে পড়ে। তার সহকর্মীরা দ্রুত তাকে তুলে পুলিশ স্টেশনে ভূগর্ভস্থ অফিসে নিয়ে যায়, যেটাকে আন্ডারগ্রাউন্ড অফিস বলা হয়। অন্যদিকে লি দৌড়ে বাইরে এসে মুনবেকে কুরিয়ার থেকে পাওয়া গুলিগুলো সংগ্রহ করে আবার পুলিশ স্টেশনের ভেতরে ফিরে আসে। তার লক্ষ্য একটাই, এই গুলিগুলো ব্যবহার করে এভিডেন্স রুমে থাকা স্বয়ংক্রিয় রাইফেলগুলো সচল করা। এদিকে আহত অবস্থাতেও ক্যাপ্টেন জু হার মানতে রাজি না। চিকিৎসা চলার মাঝে তিনি নিজের পিস্তলটি আরেকটা অফিসারের হাতে দিয়ে বলে যে তিনি নিজে জন ওয়ানের মনোযোগ অন্যদিকে সরাবেন, আর সুযোগ পেলে যেন ওই অফিসার জন ওয়ানকে গুলি করে। অন্যদিকে লি এভিডেন্স রুমে ঢুকেই এক মুহূর্ত সময় নষ্ট না করে উদ্ধার করা অটোমেটিক রাইফেলগুলোর যন্ত্রাংশ জোড়া লাগাতে শুরু করে। সে যেহেতু এক্সপার্ট, এজন্য খুব অল্প সময়ে সে অস্ত্রগুলো
সেগুলো সম্পূর্ণ প্রস্তুত করে এবং মুনব্যাকের কোরিয়া থেকে পাওয়া গুলিগুলো নিয়ে সেগুলো একদম লোড করে ফেলে। এদিকে গাড়ির ভেতরে বসে থাকা মুনব্যাক আর অপেক্ষা করতে পারে না, নিজের বুদ্ধিতে সে হাত কড়া খুলে ফেলে আর সোজা পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। ঠিক সেই সময় সেখানে হাজির হয় ওয়াং নামের এক সংবাদকর্মী। হোস্টেলে ঘটে যাওয়া গণহত্যা ঘটনাটা নিয়ে সে নিজেই ইনভেস্টিগেট করছিল। কৌতূহলবশত সেও মুনব্যাকের পিছু নিয়ে পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। ঠিক সেই সময় জন ওয়ান ক্যাপ্টেন জুর সামনে দাঁড়িয়েছিল। সে জুকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পাশের ঘরে অবস্থান নেওয়া এক নারী পুলিশ অফিসার জন ওয়ানের দিকে গুলি ছুড়ে দেন। তবে ভাগ্যক্রমে সে বেঁচে যায়। এরপর জুকে ছেড়ে সে সব পুলিশ অফিসারের দিকে একদম নির্বিচারে গুলি চালাতে শুরু করে দেয়। ঠিক তখনই লি সামনে এসে নিখুঁত নিশানায় জন ওয়ানের পায়ে গুলি করে। সুযোগ বুঝে ক্যাপ্টেন জু দ্রুত নিজের সহকর্মীদের কাছে সরে যান। পায়ে গুলি লাগলেও জন ওয়ান হাল ছাড়ে না। প্রচন্ড যন্ত্রণা নিয়েও সে লির উপর পাল্টা গুলি চালাতে থাকে। তবে কিছুক্ষণ লড়াই করার পর সে বোঝা যায় যে এই অবস্থায় লিকে হারানো তার পক্ষে সম্ভব না। তখন লি তাকে আত্মসমর্পণ করতে বলে। তিনি পরিস্থিতি বুঝে জন ওয়ান টেবিলের উপর থেকে বন্দুক রেখে আত্মসমর্পণ করার ভান করে। লি তাকে গ্রেফতার করতে টেবিলের নিচে যেতেই বোঝা যায় যে সে আসলে স্ক্যাম হয়েছে। জন ওয়ান চুপি চুপি হামাগুড়ি দিয়ে ক্যাপ্টেন জুর কাছে পৌঁছে নিজের কাছে লুকিয়ে থাকা দ্বিতীয় বন্দুক বের করে তাকে গুলি করার চেষ্টা করে। সবকিছু দেখে লি বুঝে যায় যে জন ওয়ানকে থামানোর আর কোনো উপায় নেই। এক মুহূর্ত দেরি না করে সে জন ওয়ানকে একদম গুলি করে বসে। আর মুনব্যাকের সঙ্গে আসা সাংবাদিক ওয়াং দূর থেকে দাঁড়িয়ে নিজের মোবাইলে পুরো ঘটনাটি ভিডিও রেকর্ড করে। এরপর দেখা যায় যে ওয়াং নিজের ধারণ করা ভিডিওটি অফিসে নিয়ে তার বসকে দেখায়। ভিডিওটি দেখে তো তার বস একদম খুশি হয়ে যায়। যদি এভাবে বড় বড় মামলার নতুন নতুন সূত্র বের করতে পারে তারা, তাহলে তাদের শীঘ্রই প্রমোশন হয়ে যাবে, তারা অনেক বেশি টিআরপি পাবে। অন্যদিকে গাজিন টেলিভিশনের সংবাদে লির অভিযান দেখছিল। লির হাতে থাকা বন্দুকটি তার পছন্দ হয়ে যায়। এরপর সেও অনলাইনে বন্দুক খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে এমন একটা ওয়েবসাইট পায় যেখানে লেখা ছিল যে তারা সবার মাঝে ফ্রিতে বিনামূল্যে বন্দুক বিতরণ করছে। এক মুহূর্ত দেরি না করে গাজিন সেখান থেকে বন্দুক অর্ডার করে ফেলে। এদিকে দুজন সরকারি কর্মকর্তা জিজ্ঞাসাবাদ কক্ষে লিকে প্রশ্ন করতে থাকে। তারা জানতে চায় যে মুনব্যাককে তারা কিভাবে চেনে। মুনব্যাক তাদের জানিয়েছে যে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও গুলিগুলো লি জন ওয়ানের বিরুদ্ধে ব্যবহার করেছে। উত্তরে লি বলে যে মুনব্যাকের সাথে তার যে পরিচয়টা সেটা সম্পূর্ণ কাকতালীয়, আর গুলিগুলো তো সে বাধ্য হয়ে ব্যবহার করেছিল, কারণ পরিস্থিতি এমন ছিল যে সে যদি এই কাজটা না করতো তাহলে পুলিশ অফিসারকে হত্যা করা হতো। এরপর একজন কর্মকর্তা লির পুরনো রেকর্ডের কথা তুলে ধরে। তিনি বলেন যে নথি অনুযায়ী লি ইতিমধ্যে 99 জনকে হত্যা করেছে, আর জন ওয়ানকে গুলি করার মাধ্যমে সে সেঞ্চুরিতে পৌঁছেছে। এরপর তিনি সরাসরি অভিযোগ করেন যে মানুষের প্রাণ নেওয়াতে লির বেশ আনন্দ লাগে, তাই সে ইচ্ছা করে জন ওয়ানকে হত্যা করেছে যাতে তার সংখ্যা 100 হয়। এই অভিযোগ শুনে লি শান্তভাবে জানায় যে তারা সম্পূর্ণ ভুল অভিযোগ করছে, এমন কিছুই না, যা করেছে সে শুধু পরিস্থিতির প্রয়োজনে করেছে। দুই কর্মকর্তা আরো প্রশ্ন করার আগে সেখানে চিফ ইয়ান এসে উপস্থিত হন। তিনি রেগে তাদেরকে বলে যে লি যা করেছে সেটা প্রশংসা দাবিদার। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য পুলিশ সদস্যের প্রাণ বাঁচিয়েছে, উল্টো তারা তার বিরুদ্ধে সন্দেহ করছে। তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ বন্ধ করার নির্দেশ দেন এবং লিকে কক্ষের বাইরে এসে বলেন যে ভয় পাওয়ার কিছু নেই, সে যা করেছে একদম ঠিক করেছে, সে এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারে। পুলিশ স্টেশনে ফিরে জংউ হানসিককে জানায় যে বিভাগ থেকে লিকে 3 মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঠিক তখনই লি সেখানে এসে পৌঁছায়। সেই জংউকে জিজ্ঞেস করে জন ওয়ানের বাড়িতে যে লোকটাকে সে আটক করেছিল তার সাথে দেখা হয়েছে কিনা। জংউ জানায় লির ফোন পাওয়ার পর সে সঙ্গে সঙ্গে সেখানে গিয়েছিল, কিন্তু লোকটির সঙ্গে কোনো কথা বলতে পারেনি, কারণ সেখানে গ্যাংয়ের আরো অনেক বেশি সদস্য উপস্থিত ছিল। লি জংউকে বলে যে কোনো সমস্যা নেই, সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে সেই ওই গাড়ির নাম্বার প্লেটটা বের করতে বলে। ফুটেজ দেখে জংউ ইউটাইকে চিনতে পারে না, কিন্তু হানসিক তাকে দেখেই চিনে ফেলে। সে লিকে জানায় যে এ লোকটার নাম ইউটাই, অনেক বছর ধরেই সে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কাজ করে আসছে, আর কিছুদিন আগে সে জেল থেকে বের হয়েছে। তার জানা মতে এখন সে গ্লোরি গ্যাংয়ের ম্যানেজার সিওখোর হয়ে কাজ করে। এই ইনফো পাওয়ার পর লি সরাসরি সিওখোর সাথে দেখা করতে বেরিয়ে যায়। যাওয়ার আগে সে জংউকে মুনব্যাক সম্পর্কে সব ইনফো জোগাড় করতে বলে। এরপর লিকে সিওখোর সামনে দেখা যায়। লি তাকে সরাসরি জিজ্ঞেস করে সে এখনো অস্ত্রের বিজনেস করছে নাকি। এটা শুনে সিওখো শান্তভাবে জবাব দেয় যে যেসব কাজে নিজের জীবনের ঝুঁকি থাকে সেগুলো সম্পর্কে আমি জানি না, আমি দূরে থাকি বা এইগুলা থেকে, তাই সে কোনো ধরনের অস্ত্রের বিজনেস করে না। এরপর লি ইউটাইয়ের একটা ছবি দেখে জানতে চায় যে
এই লোকটা কি তার হয়ে কাজ করে, কিন্তু সিউং হো চং ছাড়া আর অন্য কোনো ব্যক্তিকে পার্সোনালি চিনত না, আর তাই সে ইউটাকে চিনতে পারে না এবং জানায় যে এই লোকটা সে কখনো দেখেইনি। চলে যাওয়ার আগে লি তাকে বলে আপাতত সে তার কথায় বিশ্বাস করছে, কিন্তু ভবিষ্যতে যদি তার বিরুদ্ধে কোনো সামান্য প্রমাণও পায় তাহলে কি হবে সেটা সিও খুব ভালো করে জানে। সেখান থেকে বেরিয়ে লি মুনবেকে অ্যাপার্টমেন্টে পৌঁছে তাকে ফোন করে জানায় যে খুব জরুরি কথা আছে, সেই জন্য যত দ্রুত সম্ভব তার সাথে এসে দেখা করে। অন্যদিকে চং এবং ইউটাই নিজেদের আস্তানায় বসে অস্ত্র নিয়ে গসিপ করছিল। তখনই জানা যায় যে কিম এখনো জীবিত। চং ইচ্ছে করে চং হোকে ধোকা দিয়েছিল যাতে কিমে অস্ত্র ব্যবহার করে একদিন তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। এরপর চং কিমকে জিজ্ঞেস করে যে এত অস্ত্র সে কোথা থেকে পেয়েছে। কিম জানায় যে কিছু অচেনা মানুষের সঙ্গে তার অনলাইনে যোগাযোগ হয়েছিল, তাদের ডাকে নির্দিষ্ট একটা জায়গায় গেলে সেখানে দেখে যে সেখানে প্রায় 10টি ট্রাক ভর্তি অস্ত্র রাখা রয়েছে, তবে সেখান থেকে তাকে মাত্র একটা ট্রাক দেওয়া হয়েছিল এবং সে না তাদের পরিচয় জানে না তাদের মুখ দেখেছে কখনো। এরপর কিম ইউটাইকে জিজ্ঞেস করে সে কি তার ক্লাবে স্টোর রুমে গিয়েছিল। ইউটাই জানায় যে সেখানে সে গিয়েছিল ঠিকই, কিন্তু রুমে এখনো তালা জ্বলছে। তখন কিম বলে যে সম্ভবত সিওখো এখনো সে স্টোর রুম খোলেনি, কারণ সে জানে না যে ভিতরে বিপুল পরিমাণ অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে, তাই সিওখোর হাতে পড়ার আগে সেগুলো উদ্ধার করতে হবে। এরপর কিম আরো জানায় যে অস্ত্রের সাথে একটা লিস্টও ছিল, সেখানে যাদের কাছে এই মুহূর্তে অস্ত্র রয়েছে তাদের নাম ও ঠিকানা লেখা ছিল, তাই এখন তাদের প্রথম কাজ হবে সেই লিস্টে থাকা সব অস্ত্র একসাথে জড়ো করা। কিমের কথা শেষ হতে চং এর ফোনে সিওখোর কল আসে, কিন্তু সে ইচ্ছা করে ফোনটা ধরে না। এতে সিওখো বোঝা যায় যে চং নিশ্চয়ই তার অগোচরে কিছু একটা করছে। ফোন কেটে যাওয়ার পর চং ইউটাইকে নির্দেশ দেয় যে তালিকায় থাকা সব ঠিকানার লোক পাঠিয়ে যত অস্ত্র আছে সব সংগ্রহ করে আনতে। এদিকে গাজিন বাড়ি থেকে বের হচ্ছিল, ঠিক তখনই একটা লোক তার কাছে একটা কুরিয়ার বাক্স দিয়ে বলে যে এটা তার জন্য এসেছে। বাড়িতে ফিরে বক্সটি খুলে সে ভিতরে রাখা বন্দুকটি দেখে অবাক হয়ে যায়। এরপর বন্দুকটি হাতে নিয়ে তার মনে আলাদাই একটা জোশ চলে আসে। ভাই সে লাগতেছে আমারে, কারণ এখন তার মনে হয় যে সংজুনকে আর ভয় পাওয়ার কোনো কারণই নেই। অন্যদিকে লি একটা রেস্টুরেন্টে বসে মুনবেকের সাথে কথা বলছিল। লি তাকে জিজ্ঞেস করে যে সে কি কাজ করে। মুনবেক জানায় যে সে বড় একটা কোম্পানিতে বন্দুকের গুলি ডিজাইন করার কাজ করে। এরপর সে নিজের জীবনে একটা কঠিন সত্য জানায়, তার ব্লাড ক্যান্সার হয়েছে এবং ডাক্তাররা জানিয়েছে সে মাত্র আর কয়েক মাস বাঁচবে। মুনবেক আরো বলে যে সে একটা ওয়েবসাইট থেকে একটা বন্দুক অর্ডার করেছিল, তার উদ্দেশ্য ছিল যে এ বন্দুক ব্যবহার করে সে নিজের জীবন শেষ করে দিবে, যাতে অসহ্য রোগের যন্ত্রণা থেকে সে নিজেকে বাঁচাতে পারে। কিন্তু তার করা অর্ডার বন্দুকের বদলে কুরিয়ারে শুধু গুলি এসেছিল। এরপর লি জানতে চায় যে তালিকায় বিভিন্ন মানুষের নাম ও ঠিকানা লেখা ছিল সেটাই কি রয়েছে। মুনবেক জানায় যে সে তালিকাটা সে ফেলে দিয়েছিল, তবে চিন্তার কোনো কারণ নেই, সেখানে প্রতিটা ঠিকানায় তার মুখস্থ রয়েছে। এই বলে সে একটা কাগজ নিয়ে সেগুলো একে একে করে লেখা শুরু করে দেয়। তখন লির নজর একটা ঠিকানার উপরে পড়তে সে চমকে ওঠে। ঠিকানাটা ছিল মিস ওক নামের এক মহিলার। লি তাকে খুব ভালোভাবে চিনত, কারণ তিনি কয়েক মাস ধরেই একটি বড় কোম্পানির সামনে নিজের ছেলের মৃত্যুর বিচার নিয়ে আন্দোলন করতে আসছিলেন এবং কন্টিনিউয়াসলি আন্দোলন করে যাচ্ছিলেন। কোম্পানির সম্মান বাঁচাতে গিয়ে তার ছেলের প্রাণ হারিয়েছিল। প্রতিদিন দেখা হতে হতে লি আর মিস ও এর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। ঠিকানাটি দেখে লি বোঝা যায় যে নিশ্চয়ই তার কাছে একটা বন্দুক রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে মুনবেককে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মিস ও সে কোম্পানির মালিকের সামনে বন্দুক তাক করে তার ছেলের মৃত্যুর জন্য ক্ষমা চাইতে বলে। ভয়ে কোম্পানির মালিক ক্ষমাও চেয়ে নেয়, কিন্তু মিস ও তাকে ক্ষমা না করে তাড়াতাড়ি সেখান থেকে গুলি করে হত্যা করে ফেলে। এরপর তিনি লিকে ফোন করে বলেন যে তিনি তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছেন। লি এখন চাইলে তাকে গ্রেফতার করতে পারে, তবে তার আগে তিনি একবার বাড়িতে গিয়ে তার ছেলের ছবিটা দেখতে চান। লি তার এই অনুরোধ মেনে নেয়। বাড়িতে ফিরে মিস ও ছেলের ছবির সামনে বসে কাঁদছিলেন। ঠিক তখনই দরজায় বেল বাজে। দরজা খুলে তিনি দেখেন যে বাইরে লি নয় ইউটাই দাঁড়িয়ে রয়েছে। আসলে সে মিস ও এর কাছ থেকে বন্দুকটি ফিরিয়ে নিতে চেয়েছিল। কিছুক্ষণ পর লি আর মুনবেকও সেখানে পৌঁছে যায়। ইউটাই গাড়ি দেখে লি সন্দেহ হয়, তাই সে মুনবেককে বাইরে গাড়ির উপর নজর রাখতে বলে নিজে ভেতরে ঢুকে। ঘরে ঢুকে লি মুখোমুখি হয় ইউটাই, যার হাতে ছিল মিস ও এর বন্দুক। লি সঙ্গে সঙ্গে বন্দুকটি কেড়ে নিয়ে ইউটাই ও তার লোকদের মারতে শুরু করে দেয়। লড়াইয়ের মাঝে তার চোখ পড়ে মেঝের রক্তের দাগ। সে দাগ অনুসরণ করে সে একটা আলমারির ভিতরে দরজা খুলতে অবাক হয়ে যায়। ভিতরে গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন মিস ও। এদিকে বাইরে অপেক্ষা করতে না পেরে মুনবেক ও ইউটাইয়ের গাড়িতে থাকা লোকদের উপর হামলা চালায়। শেষ পর্যন্ত লি ইউটাই আর তার লোকদের পরাস্ত করে মিস ওকে উদ্ধার করে। এরপর লি ও মুনবেক তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
পঞ্চম পর্বের শুরুতে দেখা যায় যে লি হাসপাতালে মুনবেককে মিস ওয়ের সাথে রেখে সিওখোর আস্তানায় চলে আসে। এখনও তার বিশ্বাস ইউটাই সিওখোর হয়ে কাজ করে, যদিও সে জানতো না যে চং আর ইউটাই দুইজন সিওখোর বিরুদ্ধে চলে গিয়েছে। সেখানে গিয়ে লি তার লোকদের পিটিয়ে সিওকে কল করে জানায় যে ইউটাইয়ের কাছে একটা ঠিকানার তালিকা রয়েছে, সেটা নিয়ে দ্রুত যেন তার কাছে চলে আসা হয়। কিছুক্ষণের মধ্যেই সিও তালিকাটি নিয়ে পৌঁছে যায় এবং তারা দুজনে মিস ওয়ের বাড়িতে যায়। সেখানে লি সিওকে সেই কুরিয়ার বাক্সে দেখায় যেটার ভিতরে বন্দুক এসেছিল। তার ধারণা তালিকায় থাকা প্রতিটি ঠিকানায় একইভাবে বন্দুক পাঠানো হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং প্ল্যান করা একটা ক্রাইম। যে ব্যক্তি এসব করছে সে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের দিয়ে অপরাধ করাচ্ছে। এসব তথ্য শুনে সিও থানায় গিয়ে চিফ ইউনের সাথে বৈঠক করে। সে জানায় যে তালিকায় থাকা মানুষগুলো কারোর পক্ষে বন্দুক কেনা সম্ভব নয়, তাই তাদের অসহায় অবস্থার সুযোগ নিয়েই কেউ বিনামূল্যে বন্দুক পাঠাচ্ছে। চিফ তালিকার নামগুলো দেখে অবাক হলে সিও জানায় যে এগুলো আসলে মানুষের ফোনে সেভ করা ডাকনাম, অর্থাৎ অপরাধীর কাছে সবার ব্যক্তিগত তথ্য পৌঁছে গেছে। তার ধারণা কোনো ম্যালওয়্যার ব্যবহার করে এসব তথ্য চুরি করা হয়েছে। এরপর চিফ নির্দেশ দেন যে তালিকার প্রতিটি ঠিকানায় গিয়ে তল্লাশি চালিয়ে বন্দুক পাওয়া গেলে তা জব্দ করা হবে। অন্যদিকে হাসপাতালে লি মুনবেককে জিজ্ঞেস করে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ হয়েও সে কেন তাকে হেল্প করছে। তখন মুনবেক নিজের অতীতের গল্প বলতে শুরু করে দেয়। কাহিনী কয়েক বছর পেছনে ফিরে যায়। ছোটবেলায় দারিদ্র্যের কারণে মুনবেকের মা অন্য একটা মহিলার হাতে তাকে তুলে দেন। সে মহিলা অসহায় শিশুদের ব্যবহার করে টাকা উপার্জন করত। তার সহযোগী ছিল হানসুক। একদিন এক ব্যক্তি এক শিশুর চোখের বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব করে। টাকার লোভে হানসুক মুনবেকের একটা চোখ তুলে সেটা বিক্রি করে দেয়। মানে চিন্তা করা যায় কোন লেভেলে অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে। যাক, এরপর বহু বছর পর মুনবেক এক অনাথ শিশুর মতো অনেক পরিবারে ঘুরে বেড়ালেও কেউ তাকে অ্যাডপ্ট করে নাই। শেষ পর্যন্ত হানসুক তাকে আমেরিকায় পাঠিয়ে দেয়। সেখানে বলা হয়েছিল সেখানে তার জীবনটা একদম সেটেল হয়ে যাবে, তার লাইফ একদম ঠিক হয়ে যাবে, কিন্তু সেখানে তার ভাগ্য বদলায়নি। এক বিদেশি তার শরীরের অঙ্গ বিক্রি করার জন্য তার পেট কেটে ফেলার চেষ্টা করছিল। সৌভাগ্যবশত ঠিক সেই সময়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। বর্তমানে ফিরে এসে দেখা যায় যে সিওখো নিজের অফিসে বসে ভাবছে যে লি তার লোকদের কেন মারল। ঠিক তখনই ইয়ঙ্গু এসে ইউটাই ছবি দেখে জানায় যে লোকটি চোঙের হয়ে কাজ করে। তখনই সিওখো বুঝে যায় যে তার বিরুদ্ধে যা কিছু হচ্ছে তার পেছনে চোঙের হাত রয়েছে। এরপর চোং নিজের লোকদের নিয়ে সে হাসপাতালে পৌঁছে, যেখানে ইউটাই ও তার লোকদের ভর্তি করা হয়েছে। ভেতরে ঢুকে সে বুঝতে পারে পুরো হাসপাতাল পুলিশের কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে, আর হাসপাতালে কড়া নিরাপত্তা থাকায় চোং আর সামনে আগায় না। সে তার লোকদের জিজ্ঞেস করে ইউটাইকে যে পুলিশ অফিসার মারধর করছিল তার কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। তখন একজন জানায় খুব শীঘ্রই সে অফিসার পরিচয় সে বের করে ফেলবে। চোং সুযোগ বুঝে ইউটাইয়ের সাথে দেখা করতে লিফটের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই তার ফোনে লির ছবি পাঠায়। এতে সে বুঝে যায় যে ইউটাইকে মারা অফিসারটি আর কেউ না, লি। শিফটের দরজা খুলতেই চোং হতবাক হয়ে যায়, কারণ সামনে লিকে সে দাঁড়িয়ে থাকতে দেখে। তবে নিজেকে সামলে সে লিফটে উঠে পড়ে। ভিতরে ঢুকে সে পকেট থেকে একটা ছুরি বের করে লিকে আক্রমণ করার প্রস্তুতি নেয়, কিন্তু মুনবেক বিষয়টি দেখে ফেলে এবং সাথে সাথে লির সামনে দাঁড়িয়ে তাকে হেল্প করে, রক্ষা করে। ঠিক তখনই লিফট থেমে যায়। এরপর মুনবেক লিকে নিয়ে দ্রুত হাসপাতালের বাইরে বেরিয়ে আসে। বাইরে জং অপেক্ষা করছিল। সে লিকে নিজে গাড়িতে তুলে সেখান থেকে চলে যায়। এদিকে চোংও গাড়িতে উঠে লিদের পিছু নিতে শুরু করে, কিন্তু কিছুদূর যেতেই সিওখোর ফোন আসে। সে চোংকে দ্রুত তার কাছে আসতে বলে। ফোন কেটে চোং নিজের লোকদের জানায় লির পিছু নেওয়া দরকার নেই, আমাদেরকে আগে সিওখোর কাছে যেতে হবে। এরপর দেখা যায় মুনবেক একটা বিলাসবহুল জায়গায় নিজের লোকদের সাথে বৈঠক করছে। আর ঠিক তখনই রিভিল হয় দক্ষিণ কোরিয়া জুড়ে কুরিয়ারের মাধ্যমে মানুষের কাছে বন্দুক পৌঁছে দেওয়া পুরো পরিকল্পনার পেছনে আসলে মুনবেকই রয়েছে। সে হচ্ছে বস, তবে সে একা না, জেক নামের এক ব্যক্তির হয়ে সে কাজ করছে। জেক সারা বিশ্বের সেসব মানুষের কাছে বন্দুক পৌঁছে দেয় যাদের সে বন্দুকের প্রয়োজন আছে বলে মনে হয়। মুনবেকের একজন লোক চোঙের ছবি দেখিয়ে জানায় যে এই লোকটাই তাদের পরিকল্পনায় বাধা দিচ্ছে। সে বিভিন্ন ঠিকানায় গিয়ে বন্দুকগুলো জড়ো করার চেষ্টা করছে, আর তার কারণে পুলিশের কাছেও সব রিভিল হয়ে গেছে। তাই সে প্রস্তাব যে পরিকল্পনা বন্ধ করে জেকের কাছে ফিরে যাওয়া ভালো। এতে মুনবেক রাজি হয় না, বরং সে জানতে চায় যে বাকি বন্দুকগুলো কোথায় রয়েছে। তখন একজন জানায় সেগুলো কিমের কাছে লুকিয়ে রাখা। তবে সেখান থেকে বের করা কঠিন, কারণ পুলিশ চারদিকে কড়া নজরদারি করছে, সামান্য ভুল হলে তারা ধরা খাবে। তবু মুনবেক নির্দেশ দেয় যে বন্দুকের প্রয়োজন এমন মানুষদেরকে আবারও হান্ট করো, তাদের খুঁজে বের করো, কোনো অবস্থাতে তাদের পরিকল্পনা বন্ধ করা যাবে না। এরপর গল্প কয়েক বছর পেছনে ফিরে যায়। সেখানে দেখা যায় যে জেক দুই ব্যক্তির কাছে
কাছে বন্দুক বিক্রি করছে, কিন্তু ক্রেতাদের অন্য লোকেরা পরিকল্পনা করছিল বন্দুক হাতে পেলে টাকা না দিয়ে যে কেউ তার লোকদের মেরে ফেলবে। ঠিক তখনই সেখানে হাজির হয় মুনবেক। সে দেখতে পায় তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যে আমেরিকায় তাকে অপহরণ করে শরীরের অঙ্গ বিক্রি করার চেষ্টা করেছিল। প্রতিশোধ নিতে মুনবেক সঙ্গে সঙ্গে তাকে গুলি করে। গুলির শব্দ শুনে জেকের লোকেরাও বাইরে থাকা হামলাকারীদের মেরে ফেলে। এরপর জেক আহত মুনবেককে নিজের বাড়িতে নিয়ে যায় এবং হারিয়ে যাওয়া দ্বিতীয় চোখের জায়গায় আই ট্রান্সপ্লান্ট করায়। নিজের দুই চোখ ফিরে পেয়ে মুনবেক অবাক ও আনন্দিত হয়ে জেককে জিজ্ঞেস করে সে কেন তাকে হেল্প করলো। জেক জানায় যে এত অল্প বয়সে যে নিজের প্রতিশোধ নিতে ভয় পায় না, সে যে সাহস দেখিয়েছে সেটাই তাকে মুগ্ধ করেছে। সে কারণে সে মুনবেককে বাঁচিয়েছে। এরপর থেকে মুনবেক জেকে ঋণ পরিশোধ করতে তার সাথেই কাজ করে। আর বর্তমানে এসে দেখা যায় যে মুনবেক নিজের নীল রঙের কন্টাক্ট লেন্সটা খুলে ফেলে। আসলে এই লেন্সটা ব্যবহার করা হয় যাতে কেউ বুঝতে না পারে যে তার চোখে আই ট্রান্সপ্লান্ট করা হয়েছে। আর এই লেন্সগুলো সাধারণত ক্যারেক্টারকে দুই ভাগে ভাগ করতে, মানে সে তো এখানে দুইটা ক্যারেক্টার প্লে করছে, একটা হচ্ছে মুনবেক আর একটা হচ্ছে সে এখানে গ্যাংস্টার, যাতে তাকে একদম মিলানো না যায়, যাতে সে পুলিশকেও ফাঁকি দিতে পারে এবং গ্যাংস্টারের কাজ করতেও যেন কোনো অসুবিধা না হয়। 6 এপিসোডের শুরুতে আমরা দেখি জং সিওখোর সামনে দাঁড়িয়ে রয়েছে। সিওখো তাকে জিজ্ঞেস করে সে কি অস্ত্র বিক্রির ব্যবসা শুরু করেছে, কিন্তু চং সঙ্গে সঙ্গে বিষয়টা অস্বীকার করে বলে যে সে কোনো অস্ত্র বিক্রি করেনি, নিশ্চয়ই তার কোথাও ভুল হচ্ছে। এরপর সিওখো ইউটার একটা ছবি বের করে দেখায় এবং জানতে চায় যে এই লোকটাকে সে চিনে কিনা। ছবিটা দেখে চং বুঝে যায় যে গানের পুরো বিষয়টা ইতিমধ্যে সিওখোর কানে পৌঁছে গিয়েছে, তাই সে নিজের আর ইউটারের পরিচয় গোপন রাখার জন্য মিথ্যা বলে এবং বলে যে লোকটাকে চেনে না। তখন সিওখো আর কিছু না বলে তাকে চলে যেতে দেয়। তবে বাইরে থেকে স্বাভাবিক দেখালো তার মনে পুরোপুরি সন্দেহ জন্মায় যে চং নিশ্চয়ই অস্ত্রের ঘটনার সাথে জড়িত রয়েছে। বাইরে বেরিয়ে চং নিজের লোকদের বলে সিওখো সবকিছু বুঝে ফেলেছে, তাই যত দ্রুত সম্ভব সব বন্দুক খুঁজে বের করতেই হবে। অন্যদিকে সিও লিকে জানায় তাদের হাতে এখন মোট 20টি ঠিকানার লিস্ট রয়েছে। প্রতিটি লিস্টে নতুন নতুন নাম আর নতুন নতুন ঠিকানা পাওয়া যাচ্ছে, অর্থাৎ পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে ইতিমধ্যে অসংখ্য বন্দুক ছড়িয়ে পড়েছে। সব তথ্য জানার পর লি হাসপাতালে ফিরে যায় এবং সেখানে বসে সেই ঠিকানার তালিকা নিয়ে ভাবতে থাকে। আর হঠাৎ তার মুনবেকের কথা মনে পড়ে। সে তাকে মেসেজ করে জানতে চায় যে হারিয়ে যাওয়ার ঠিকানার তালিকা সে খুঁজে পেয়েছে কিনা। জবাবে মুনবেক জানায় যে সে এখনও তালিকাটা খুঁজছে, পেলে লিকে জানিয়ে দেবে। এরপর মুনবেক একটা লোকাল মার্কেটে যায়। সেখানে এক লোক এসে জানায় যে সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, যদিও তখন বোঝা যায় না যে তারা কিসের প্ল্যান করছে। ঠিক তখন সেখানে ইয়ংডং আর গাজিন সে মার্কেটে বসে খাওয়া দাওয়া করছিল। গাজিন ইয়ংডংকে বোঝায় যে সংজুনের ভয়ে পিছিয়ে থাকলে তো চলবে না, তারা যত বেশি ভয় পাবে তত বেশি দুর্বল হয়ে পড়বে। এমন সময় মার্কেটের ভেতরে কয়েকজন স্থানীয় গুন্ডা মারামারি শুরু করে দেয়। তখন মুনবেক পাশে একটা দোকান থেকে একটা ডেমো গান বের করে। সেটাতে আসল গুলি ছিল না, বরং বিশেষ ধরনের হোলো মেন্টাল বুলেটে ভরা ছিল। সে অস্ত্র দিয়ে সে দারুণ দক্ষতার সাথে একের পর এক গুন্ডাকে কাবু করে ফেলে। দূর থেকে দাঁড়িয়ে গাজিন আর ইয়ংডং পুরো ঘটনাটা দেখছিল। মুনবেকে গুলি চালানোর নিখুঁত কৌশল আর লড়াই স্টাইল তাদের দুজনকে ইমপ্রেস করে। সব গুন্ডা পরাস্ত হয়ে যখন মুনবেকের সেখান থেকে যখন মুনবেক বের হয়ে যাচ্ছিল আর কি, তখন গাজিন তার কাছে এসে রিকোয়েস্ট করে তাকে জন্য বন্দুক চালানো শেখানো হয়। এরপর মুনবেক তাদের দুজনকে একটা শুটিং ক্যাফেতে নিয়ে যায় আর সেখানে বন্দুক চালানোর ট্রেনিং দিতে থাকে। তবে আসল সত্যটা ছিল যে কিছুক্ষণ আগে মার্কেটে যেটা ঘটেছে সেটা আসলে পুরোটাই মুনবেকের সাজানো একটা প্ল্যান ছিল। সে ইচ্ছা করে গাজিন আর ইয়ংডোকে নিজের প্রতি ইমপ্রেস করেছিল, যাতে ভবিষ্যতে তাদের ব্যবহার করে কোরিয়া জোরে আরো বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করা যায়। এদিকে সিওখো কিমের মোবাইল ফোন আনলক করে ট্রাই করছিল। ঠিক তখনই মুনবেক তাকে ফোন করে জানায় তার ক্লাবে একটা স্টোরেজ রুম রয়েছে। সেখানে গিয়ে যেন দরজাটা খোলা হয়। সিওখো স্টোরেজ রুমে গিয়ে একের পর এক বাক্স খুলতে একদম অবাক হয়ে যায়, কারণ প্রতিটি বাক্সের ভেতরে লুকিয়ে ছিল অসংখ্য বন্দুক। এরপর মুনবেক সিওখোকে বলে কিম আগে তার জন্য কাজ করত, কিন্তু সিওখো কিমকে নিজের পদ থেকে সরিয়ে দেওয়ায় সব বন্দুক এখন সেখানে পড়ে নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, চং নামের একটা লোকও এখন সে বন্দুক নিজেদের দখলে নিতে চাচ্ছে। এসব শুনে সিওখো অবাক হয়ে মুনবেককে জিজ্ঞেস করে সে চংকে কিভাবে চেনে, কিন্তু মুনবেক বিষয়টি এড়িয়ে গিয়ে বলে যে চংকে নিয়ে ভাবার দরকার নেই, বরং এখন তার নিজের সম্পর্কে ভাবা দরকার। এতগুলো বন্দুক নিয়ে সে করবে কি? আসলে মুনবেক খুব চালাকির সঙ্গে সিওখোকে অস্ত্রগুলো ব্যবহার করতে উস্কে দিচ্ছিল, যাতে পুরো দক্ষিণ কোরিয়া আরো বড় ধরনের ধ্বংসযজ্ঞের শিকার হয়। এদিকে মুনবেকের এক লোক 3টি ডেলিভারি ট্রাক ভর্তি বন্দুক নিয়ে একটা লোকাল মার্কেটে পৌঁছে যায়। সেখানে সে কয়েকজন দরিদ্র আর কাজের খোঁজ থাকা মানুষকে বলে যে অনেকগুলো পার্সেল ডেলিভারি করতে হবে। তারা শুধু নির্দিষ্ট ঠিকানায় পার্সেল পৌঁছে
পৌঁছে দেবে, একটা ছবি তুলে পাঠাবে, আর ছবি যাচাই করার পরেই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। খুব সহজে টাকা উপার্জনের নেশায় একে একে সবাই কাজটি করতে রাজি হয়ে যায়, আর অজান্তে পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে সে রহস্যময় পার্সেলগুলো পৌঁছে দেওয়া শুরু করে। অন্যদিকে লি এসে মুনবেকের সাথে দেখা করে। তখন মুনবেক একটা নতুন ঠিকানার তালিকা তার হাতে দিয়ে বলে যে অবশেষে সে তালিকাটা খুঁজে পেয়েছে, তবে এর মধ্যে বড় একটা সমস্যা রয়েছে, কারণ তালিকায় এক হাই স্কুল পড়ুয়া ছাত্রের নামও রয়েছে, অর্থাৎ সে ছাত্রের কাছেও একটা বন্দুক থাকার কথা। তাই বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে তারা দ্রুত সেই স্কুলে যেতে হবে তাদের। আর একথা শুনে লি আর মুনবেক দেরি না করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে গাজিন নিচে ক্লাসে যাচ্ছিল, হঠাৎ সে দেখতে পায় যে ইয়ংডকে কয়েকজন সহপাঠী মিলে নির্মমভাবে মারধর করছে। এই দৃশ্য দেখে গাজিনের ভীষণ রাগ হয়। সে দৌড়ে গিয়ে নিজের ক্লাসে গিয়ে ব্যাগ খুলে বন্দুকটা বের করতে যায়, কিন্তু ব্যাগ খুলে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ বন্দুকটি সেখানে নেই। ঠিক তখনই পেছন থেকে সংজুনের কণ্ঠ ভেসে আসে। তার হাতে ছিল গাজিনের সেই কেনা বন্দুক। সংজুন ব্যঙ্গ করে বলতে থাকে যে গাজিন, তুই খেলনা বন্দুক দেখিয়ে আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিলি, আর এখন এই বন্দুক নিয়েই তারা তোমাকে ভয় দেখাবে, আমি ভয় দেখাবো। গাজিন বারবার অনুরোধ করতে থাকে যে ট্রিগার যেন না চাপা হয়, কিন্তু সংজুন তার কোনো কথাই শুনে না। অন্যদিকে লি সিওনকে কল করে জানায় যে তার হাতে এমন একটা ঠিকানা লিস্ট এসেছে যেখানে এক স্কুল ছাত্রের নাম রয়েছে, তাই যত দ্রুত সম্ভব পুরো টিমকে জিংলো নামের হাই স্কুলে পাঠাতে হবে। মানে কি সব নাম, আমার দাঁত ভেঙে যাচ্ছে নামগুলো উচ্চারণ করতে। যাই হোক, লি সরাসরি স্কুলে গিয়ে ফোন করে জানায় যে তারা একটা গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করছে এবং তাদের সন্দেহ স্কুলের এক ছাত্র সেই ঘটনার সাথে জড়িত। যদিও ছাত্রটির নাম জানা নেই, তবে ফোন নাম্বার রয়েছে, তাই নম্বরটি দিয়ে ছাত্রটির পরিচয় বের করে যত দ্রুত সম্ভব তাকে জানাতে বলে। রিসেপশনিস্টও বিষয়টি গুরুত্বের সাথে নেয় এবং দ্রুত জানাবে বলে আশ্বাস করে। ঠিক সেই সময় সংজুন বন্দুকের ট্রিগার টানতে যাচ্ছিল। এর আগে কোথা থেকে যেন গুলির শব্দ শোনা যায়। সে অবাক হয়ে যায়, কারণ সে তো ট্রিগার টানেইনি। কিন্তু এরপর সে যখন ট্রিগারটা চাপে, সেখানে আসল গুলির বদলে মেটালে বুলেট বের হয়। আসলে গাজিন সংজুনকে হত্যা করতে না, বরং তাকে শিক্ষা দিতে এই বন্দুকটিতে আসল গুলি ভরেনি। কিন্তু যে গুলির শব্দ তারা প্রথমে শুনেছিল সেটা এসেছিল অন্য জায়গা থেকে। সেই গুলি চালিয়েছিল ইয়ংডং, কারণ সেও গাজিনের মতো অনলাইনে একটা বন্দুক অর্ডার করেছিল। আর এদিকে স্কুলের রিসেপশনিস্ট কম্পিউটার তথ্য বের করে অবশেষে জানতে পারে যে সেই ছাত্রের আসল পরিচয়টা কি। ছাত্রটির নাম ছিল ইয়ংডং, অর্থাৎ মুনবেক যে লিস্ট লিখে দিয়েছিল সেটিতে ইয়ংডংয়ের নামই লেখা ছিল। এরপর ইয়ংডং একে একে সব ছাত্রদের গুলি করতে শুরু করে, যারা দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করত। গুলির শব্দে পুরো স্কুল আতঙ্কে ছড়িয়ে পড়ে। সব ছাত্রছাত্রী প্রাণ বাঁচাতে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ বের হতে পারে না, কারণ ইয়ংডং আগেই প্রতিটি স্কুলে গেটে তালা লাগিয়ে রেখেছিল, যাতে সে নিশ্চিন্তে নিজের প্রতিশোধ নিতে পারে। গুলির শব্দ শুনে সংজুন ক্লাসের বাইরে বেরিয়ে আসে এবং বুঝতে পারে যে হামলাকারী আর কেউ না, সেটা ইয়ংডং। ভয়ে সেও দৌড়ে পালাতে শুরু করে। কিছুক্ষণ পর ইয়ংডং গাজিনের কাছে এসে বলে যে আজ তারা সবার উপর প্রতিশোধ নেবে, কাউকে বাঁচিয়ে রাখা হবে না আজকে। এরপর সে নিজের ব্যাগ থেকে আরেকটি বন্দুক বের করে গাজিনের হাতে তুলে দেয়। এদিকে স্কুলের সব ছাত্রছাত্রী মরিয়া হয়ে গেটের দিকে দৌড়াচ্ছিল। ঠিক তখনই সেখানে ইয়ংডং এসে উপস্থিত হয় এবং ভিড়ের মাঝে তার চোখ পড়ে সংজুনের দিকে। মুহূর্তের মধ্যে সে বন্দুক তাক করে তার দিকে এগিয়ে যায়। প্রাণ বাঁচাতে সংজুন অন্যদের সাথে লাইব্রেরির দিকে পালিয়ে যায়। ঠিক সেই সময় লি আর মুনবেকও স্কুলে এসে হাজির হয়। লি বাইরে পড়ে থাকা একটা লোহার রড দিয়ে স্কুলের প্রধান গেট ভেঙে ফেলে আর একে একে ছাত্রছাত্রীদের নিরাপদে বাইরে বের করতে হেল্প করে। এমন সময় ভেতর থেকে আবারও গুলির শব্দ ভেসে আসে। শব্দের উৎস অনুসরণ করতে করতে লি আর মুনবেক লাইব্রেরিতে পৌঁছে যায়, যেখানে ইয়ংডং সংজুনকে গুলি করার জন্য রেডি হচ্ছিল। কিন্তু ট্রিগার চাপার আগে লি ঝাঁপিয়ে পড়ে তার উপর এবং তার হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং কোনো দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। সংজুন তখন মনে করেছিল যে অবশেষে সে বেঁচে গিয়েছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার সামনে এসে দাঁড়ায় গাজিন, আর তার হাতে বন্দুক ছিল যেখানে আসল গুলি ছিল। আর সে সত্যি সত্যি এবার কিন্তু সংজুনকে হত্যা করতে রেডি ছিল। অন্যদিকে লাইব্রেরিতে এক কোণে দাঁড়িয়ে মুনবেক পুরো দৃশ্যটা নীরবে দেখছিল, আর তার মুখে ফুটে উঠেছিল এক রহস্যময় হাসি। 7th এপিসোডে শুরু হয় কয়েক ঘন্টা আগের ঘটনা দিয়ে। জঙ্গু কন্ট্রোল রুমে গিয়ে সেখানে থাকা অফিসারের হাতে মুনবেকের ছবি তুলে দিয়ে বলে যে এই লোকটা সম্পর্কে যত তথ্য আছে সব বের করো। এরপর সে লিড দেওয়া অ্যাড্রেসে প্রতিটি ঠিকানা একে একে করে দেখতে শুরু করে। অন্যদিকে মহিলা অফিসার সে সব ঠিকানা আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। কিছুক্ষণ পর তারা অবাক হয়ে দেখে যে লিস্টে থাকা প্রতিটার ঠিকানাতেই কোনো না কোনো সময় মুনবেক উপস্থিত ছিল। বিষয়টা বুঝে জংউ দ্রুত লিকে ফোন করে জানায়, স্যার আপনি ঠিকই সন্দেহ করেছিলেন, মুনবেক আসলে সবগুলো অ্যাড্রেসে গিয়েছিল। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে লি সরাসরি মুনবেকের সাথে দেখা করতে যায়
কিন্তু একদম নর্মাল আচরণ করে, যেন মুনবেকের একটু ডাউট না হয় তার সম্পর্কে। এরপর আবার বর্তমানে ফিরে এসে আমরা দেখি ঠিক তখনই গাজিন সংজুনকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু লি তার সামনে এসে তাকে থামিয়ে বলে, তুমি কি কি কষ্টের মধ্যে গিয়েছো সেটা আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি আজ তুমি যদি এই ছেলেটাকে মেরে ফেলো তাহলে তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। এর চেয়ে ভালো তুমি যদি আমাকে সবকিছু খুলে বলো, তাহলে আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারবো। কিন্তু গাজিন বারবার একই কথা বলতে থাকে, আপনি কখনই আমার কষ্ট বুঝবেন না। তবুও লি ধীরে ধীরে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং সুযোগ বুঝে তার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। গাজিন কান্নায় ভেঙে পড়ে জানায় যে সংজুনের কারণে সে প্রতিদিন ভয়ে ভয়ে বেঁচেছিল, এত অত্যাচার সহ্য করেছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তখন লি তাকে শান্ত করে বলে যে অতীত নিয়ে আর ভেবো না, সামনে কিভাবে নতুনভাবে বাঁচবে সেটা নিয়ে তুমি এখন চিন্তা করো। এরপর লি সবাইকে নিয়ে স্কুলের বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর পুলিশ এসে গাজিন আর ইয়ংডোকে গ্রেফতার করে নিয়ে যায়। এমন সময় সিও লির কাছে এসে বলে, আপনার শুধু একটা ইশারার অপেক্ষা করছি আমরা, আপনি বললে আমরা মুনবেককে গ্রেফতার করব। আসলে লি আগে থেকে মুনবেককে ধরার জন্য একটা ফাঁদ সাজাচ্ছিল, আসলে সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল। অবশেষে সে সিওকে নির্দেশ দেয় মুনবেককে গ্রেফতার করতে, কিন্তু সবাই যখন তাকে ধরতে ছুটে যায় তখনই মুনবেক মুহূর্তের মধ্যে ভিড়ের মধ্যে মিলিয়ে যায়, সেজন্য একটা ইনভিজিবল ম্যান। এরপর সবাই অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজই পায় না। স্কুল থেকে বেরিয়ে লি প্রথমে নিজের বাড়িতে ফিরে আসে। সেখানে পৌঁছে সে একটা কুরিয়ার পায়। বক্স খুলতেই ভেতরে একটা বন্দুক দেখতে পায়, কিন্তু এবার আরও ভয়ঙ্কর বিষয় ছিল, কুরিয়ারের সঙ্গে থাকা নতুন অ্যাড্রেস লিস্টে লির নামও সেখানে লেখা ছিল। এরপর আমরা দেখি গ্লোরি গ্যাংয়ের একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, আর সেখানে সিও উপস্থিত ছিল। সেখানে সিও খোর মতো আরও অনেক গ্যাং লিডার এসে বসেছিল। কিছুক্ষণ পর গ্লোরি গ্যাংয়ের বস এসে সবাইকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কেউ কি বন্দুকের ব্যবসা স্টার্ট করেছো? সবাই একসাথে বিষয়টি ইগনোর করে, মানে অস্বীকার করে যে কেউ করেনি। তখন বস সবাইকে কঠোরভাবে সতর্ক করে বলে যে একটা কথা মনে রেখো, যদি পুলিশ অফিসার জানতে পারে তোমাদের মধ্যে কেউ বন্দুকের ব্যবসা করছে তাহলে পিঠের ছাল তুলে নেবে, একদম ক্রস ফায়ার করবে তোদেরকে শালা। এই কথা শুনে তো সিও চিন্তায় পড়ে যায়, কারণ ক্লাবের স্টোরেজ রুমে এখনো প্রচুর বন্দুক লুকানো রয়েছে। অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নেয় যে সে সব সত্য লিকে জানিয়ে দেবে। অন্যদিকে চিফ ইউন সিওকে নির্দেশ দেয় যে যত দ্রুত সম্ভব সেই লোকটাকে খুঁজে বের করো যে পুরো কোরিয়া জুড়ে বন্দুক ছড়িয়ে দিচ্ছে, আর যেসব ঠিকানায় বন্দুক পাঠানো হয়েছে সেসব ঠিকানা থেকে বন্দুকগুলো উদ্ধার করো। চিফ চলে যাওয়ার ঠিক পরে লি সেখানে এসে পৌঁছায়। চিফ তাকে জানিয়ে দেন যে তার সাসপেনশন বাতিল করা হয়েছে, আর এখন থেকে সে সিও টিমের হয়ে কাজ করতে পারবে, আর দ্রুত সম্ভব কোরিয়া জুড়ে আতঙ্ক ছড়ানো সে রহস্যময় ব্যক্তিকে খুঁজে বের করবে। চিফ চলে গেলে সিও লিকে কল করে, আর আমি আপনার সাথে জরুরি কথা বলতে চাই এটা জানায়, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার কাছে চলে আসুন। লি দেরি না করে তার সাথে দেখা করতে যায়। সেখানে সিও স্টোরেজ রুমে পাওয়া সব বন্দুক লির হাতে তুলে দেয়, আর বলে যে এগুলো আমি আমার ক্লাবের স্টোরেজ রুমে পেয়েছি, কিন্তু বিশ্বাস করুন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আসলে এই ক্লাবটা আমি আমার বিজনেস পার্টনার কিমের কাছ থেকে কিনেছি। এই বন্দুকগুলোর ব্যাপারে কেবল কিমই জানতো। তখন লি তাকে জিজ্ঞেস করে কিম এখন কোথায়। সিও জানায় যে সে নিজেও জানে না কিম কোথায় আছে। এরপর সে ইউটায়ের ছবি দেখিয়ে বলে যে এই লোকটাকে তো আপনারা খুঁজছিলেন তাই না, সে আমার খুব কাছের লোক, চংয়ের হয়ে কাজ করে। ওরা দুজন মিলে স্টোরেজ রুমে রাখা বন্দুকগুলো দখল করতে চেয়েছিল। সব কথা শোনার পর লি অবাক হয়ে সিওকে জিজ্ঞেস করে যে তুমি তাহলে আমাকে সাহায্য করছো কেন। সিও উত্তর দেয়, এসব বন্দুক আমার ক্লাবে পাওয়া গিয়েছে, যদি পুলিশ এটা জেনে যায় তাহলে আমার ক্লাব বন্ধ করে দেবে, আর তাই আমি চাই আপনি বন্দুকগুলো নিয়ে যান। যতটা সম্ভব আমি আপনাকে হেল্প করব, জাস্ট একটাই রিকোয়েস্ট, এই অস্ত্র চোরাচালানের সঙ্গে যেন আমার নাম কোনোভাবে না জড়ায়। অন্যদিকে পুলিশ একের পর এক ঠিকানায় গিয়ে বন্দুক উদ্ধার করতে থাকে, কিন্তু প্রতিটি বাড়িতে গিয়ে তারা একই কথা শুনে অবাক হয়ে যায়। সবাই জানায় যে পুলিশ পরিচয় দিয়ে কিছু লোক আগে এইসব বন্দুক নিয়ে গিয়েছে, অথচ পুলিশ তো এখনো সেখানে পৌঁছায়নি। তারা বুঝতে পারে যে পুলিশের ছদ্মবেশে তাদের আগে অভিযান চালানো হয়েছে। আসলে পুরো কল্পনাটা ছিল চংয়ের। সে নিজেদের লোকদের পুলিশ সাজিয়ে আগে থেকে সব বাড়ি থেকে বন্দুক সংগ্রহ করে নিয়েছিল, যাতে আসল পুলিশ সেখানে গিয়ে কিচ্ছু না পায়। এদিকে চিফ ইউন কমিশনারকে পুরো বিষয়টি জানালে তিনি বুঝতে পারেন যে বিষয়টি এখন সাধারণ পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তাই তিনি সিদ্ধান্ত নেন এই মামলার তদন্ত এখন থেকে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম করবে। মানে তোমরা বুঝতে পারছো যে সিচুয়েশনটা এখন কোন লেভেলে চলে গিয়েছে, মানে ওই যে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম যারা রয়েছে তারা করবে। অন্যদিকে লি সিওর কাছ থেকে উদ্ধার করা সব বন্দুক চিফ ইউনের হাতে তুলে দিয়ে জানায় যে কিম যে লোকটির হয়ে কাজ করত সে ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে সারা দেশে বন্দুক পাঠাচ্ছে। তাই যদি কোনোভাবে সিও আর চংকে ব্যবহার করে কিমকে ধরা যায় তাহলে খুব সহজে পুরো চক্রের আসল মাস্টার মাইন্ড পর্যন্ত পৌঁছানো সম্ভব। চিফ ইউন লির কথাকে গুরুত্ব দিয়ে সাথে সাথে কমিশনারের সাথে মুনবেকের সম্পর্কে সব তথ্য জানান এবং তাকে যত দ্রুত সম্ভব গ্রেফতারের ব্যবস্থা করতে বলেন। অন্যদিকে পরিকল্পনা অনুযায়ী সিও সরাসরি চংয়ের আস্তানায় যায়।
যায়। সিওকে দেখে তো চং এর লোকজন দ্রুত সব বন্দুক লুকিয়ে ফেলে। এরপর সিও সবাইকে বাইরে যেতে বলে চং এর সঙ্গে একান্তে কথা বলা শুরু করে। সে নিজের পকেট থেকে কিমের ফোন বের করে জানায় ফোনের পাসওয়ার্ড তার জানা নেই, কিন্তু এই ফোনের ভেতরে কিমের সব ক্লায়েন্টের তথ্য রয়েছে, তাই যে কোনো মূল্যে ফোনটি আনলক করতেই হবে। এরপর সে চংকে বলে যে যেখানে কিমকে কবর দিয়েছে সেখানে তার 2 হাতের 10টি আঙ্গুল কেটে নিয়ে আসো, আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার ফোনটা আমরা খুলবো। এই কথা শুনে তো চং ভেতরে ভেতরে ভয় পেয়ে যায়, কিন্তু সেটা বাইরে প্রকাশ করে না, বরং শান্ত গলায় বলে যে ঠিক আছে বস, আপনি যেমন বলবেন আমি তাই করব। বাইরে বেরিয়ে সিও লিকে ফোন করে জানায় তার দৃঢ় বিশ্বাস চং কিমকে এখনো কোথাও লুকিয়ে রেখেছে। আগামীকাল চং তার সাথে দেখা করতে আসবে, আর তখনই তাকে হাতে নাতে ধরা যাবে। আর পরদিন সকালে চং নিজের কয়েকজন লোক নিয়ে একটা নির্জন জায়গায় ইচ্ছাকৃতভাবে মাটি খুঁড়তে থাকে। আসলে সে জানতো যে সিওর লোকজন তাকে অনুসরণ করছে, তাই ইচ্ছা করে এমন একটা অ্যাক্টিং করেছিল যেন সবাই ট্রাস্ট করে যে সত্যি কিমের লাশ তুলতে এসেছে সে। কিছুক্ষণ এই নাটক করার পর সে আবার সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে তারা একটা ভবনে গিয়ে গোসল করতে থাকে। সিওর লোকজন তাকে ফলো করে সেখানে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে সিওকে খবর দেয়, কিন্তু সিও জানায় যে চং এর প্রতিটি কাজ শেষ করার পরই এখানে আসে, আর তাই তার উপর শুধু নজর রাখলেই হবে। কিছুক্ষণ পর সিওর এক লোক বাথরুমে গিয়ে চংকে জানায় যে বস তাকে ক্লাবে ডাকছেন। বের হওয়ার সময় সেই লোকটা ইচ্ছা করে চংকে অপমান করলেও চং কোনো রিয়াকশন না দেখিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সিওর ক্লাবের সামনে এসে পৌঁছায় সে। সেখানে পুরো টিম তাকে ধরার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সবাই অবাক হয়ে যায় কারণ সামনে দাঁড়িয়ে থাকা লোকটা চং না বরং কিম। তখনই গল্প ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সেখানে দেখা যায় সিও চলে যাওয়ার পর কিম চং এর কাছে এসে জানতে চায় যে সিও কেন এসেছিল। তখন চং সবকিছু খুলে বলে। সে জানায় সিও তোমার হাতের আঙুল দিয়ে ফোনটা আনলক করতে চায়, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং আগামীকাল তুমি আমার পরিচয়ে সিওর সঙ্গে দেখা করবে। সুযোগ পেলে নিজের হাতে তাকে মেরে আমাদের দুজনের প্রতিশোধ নেবে। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। ঠিক তখনই চং নিজের লোকজন নিয়ে বন্দুক হাতে ক্লাবে হাজির হয়। কোনো সুযোগ না দিয়ে তারা একের পর এক সিওর লোকদের গুলি করে হত্যা করা শুরু করে দেয়। আর এখানে আমরা একটা ইন্টেন্স ফাইট দেখতে পাই। অষ্টম পর্বের শুরুতে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে সিও থানায় দাঁড়িয়ে সবাইকে জানায় সে চং এবং কিমকে ধরতে ক্লাবে অভিযান চালাবে। চিফ ফিওনও তার পরিকল্পনায় সম্মতি জানিয়ে সবাইকে সতর্ক করেন, আর এবার যেন যাতে তারা আবার পালাতে না পারে এজন্য আর কি। এরপর লি একাই চংয়ের আস্তানার দিকে রওনা হয়, আর বাকি পুলিশ অফিসাররা সিওকে সঙ্গে নিয়ে ক্লাবে চলে যায়। গল্প আবার বর্তমানে ফিরে আসে যেখানে কিম আর সিও মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে গুলি চালাতে থাকে। ঠিক সে সময় চং ফোন করে ঠান্ডা গলায় জানায় যে সে শিওর সব টাকা নিয়ে নিয়েছে। এরপর ফোন কেটে দেয়। কয়েক মুহূর্তের মধ্যে তুমুল গোলাগুলির মাধ্যমে কিম এবং সিও দুজনে মারা যায়। গুলির শব্দ শুনে পুলিশ দ্রুত ক্লাবের ভিতর ঢুকে বুঝতে পারে সিওর সঙ্গে দেখা করতে আসা লোকটা চং না কিম ছিল। খবর পেয়ে লি প্রথমে কিছু বুঝে উঠতে পারে না। ঠিক তখনই তার চোখ পড়ে চং এর গাড়ি দ্রুত সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সে বন্দুক হাতে ধাওয়া করতে শুরু করে। অন্যদিকে চং নিজের লোকদের মাঝে টাকা ভাগ করে দিচ্ছিল। হঠাৎ চারপাশে গুলির শব্দ শুরু হলে সবাই একদম ভাগ হয়ে যায়, কারণ লি একা তাদের উপর হামলা চালিয়ে দেয়। একে একে চং এর লোকদের গুলি করে ফেলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এটা বুঝতে পেরে চং বাকি টাকা নিয়ে গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু লি একটা ভবনের ছাদে উঠে এবং দূর থেকে তার যে গাড়ির টায়ার রয়েছে সেটা এইম করে গুলি চালায়। গুলি লাগতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটা পাশের একটা গাড়িতে একদম সজোরে ধাক্কা দেয়, আর দুর্ঘটনায় সবাই আহত হয়। চং কোনোভাবে নিজের লোকদেরকে বের করার ট্রাই করছিল। ঠিক তখনই লির ছোড়া আরেকটা গুলি তার কাঁধে লাগে, আর গুলিবিদ্ধ হয়ে সে একদম মাটিতে লুটিয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায় আর চং আর তার বেঁচে থাকা লোকদেরকে গ্রেফতার করে। একই সঙ্গে বিপুল পরিমাণ বন্দুক ও টাকা পয়সাও জব্দ করা হয়। আর এই অভিযানের মাধ্যমে পুলিশের হাতে গুরুত্বপূর্ণ প্রমাণ এলেও লি বুঝতে পারে যে আসল খেলা এখনো শেষ হয়নি। মুনবেক এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে, আর তার নেক্সট স্টেপ যে কি হতে যাচ্ছে সেটাই এখন সবচেয়ে বড় কোশ্চেন। অন্যদিকে মুনবেক একটি বিশাল স্ক্রিনে ভেসে উঠে সরাসরি লিকে ফোন করে জানায় সে আগেই বুঝে গিয়েছিল একদিন না একদিন লি তার জিপিএস ডিভাইসের রহস্য বের করে ফেলবে। তবে এখন আর তাতে তার কোনো মাথা ব্যথা নেই, কারণ আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ কোরিয়ার আরেকটা জায়গায় বন্দুক হামলা হতে যাচ্ছে। এইটুকু বলে সে লিকে একটা ঠিকানা পাঠিয়ে দেয়। সিসিটিভি ফুটেজ দেখে লি বুঝতে পারে সেখানে থাকা লোকটা আর কেউ না, হানসুক। মুনবেকে দেওয়া বন্দুক নিয়ে সে প্রতারকদের খুঁজে বের করছে যে তার মেয়ে সিয়ংকে আত্মহত্যা করতে বাধ্য করছিল। মুনবেক ঠান্ডা গলায় বলে যে তোমার হাতে খুব কম সময় রয়েছে। কথাটা শুনে লি দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেয়।
অন্যদিকে পুলিশ বন্দুকে জিপিএস চিপ বিশ্লেষণ করে মুনবেকের অবস্থান খুঁজে বের করে স্পেশাল ফোর্স পাঠায়, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে মুনবেক না, সম্পূর্ণ অন্য একজন মানুষ সেখানে রয়েছে। সবাই বুঝে যায় যে মুনবেক তাদেরকে আবারও ধোঁকা দিয়েছে। এদিকে হানসু ক্লাবে ঢুকে প্রতারকদের সামনে দাঁড়িয়ে যায় আর তাদেরকে জানায় যে তাদের কারণে তার মেয়ে মারা গিয়েছে। সে শুধু এটা চায় যে যারা অন্যায় করেছে তারা সবাই যেন তার শেষকৃত্যে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু তারা তো এ ব্যাপারটা নিয়ে ট্রল করতে থাকে। এতে ক্ষোভে ফেটে থাকা হানসুক বন্দুক বের করে একের পর এক গুলি চালাতে শুরু করে। আর এই ইন্টেন্স ঘটনার মধ্যে দিয়ে ৮ম পর্ব শেষ হয়। ৯ম পর্বের শুরুতে দেখা যায় যে হানসুক এখনও স্ক্যামারদের তাড়া করছে। একজন প্রাণ বাঁচাতে ক্লাবের বাইরে দৌড়ে এলে সে তার পিছনে এবং গুলি চালায়। মুহূর্তে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর ঠিক যখন শেষ গুলিটা করতে যাচ্ছিল তখনই পুলিশ এসে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা হানসুক কারো কথাই শোনে না। এদিকে উঁচু ভবনের ছাদ থেকে রিপোর্টার ওয়াং পুরো ঘটনাটা লাইভ দেখাচ্ছিল। আসলে এই সম্প্রচারের পেছনেও ছিল মুনবেকের প্ল্যান। সে চেয়েছিল মানুষ টেলিভিশনে বন্দুকের শক্তি দেখে নিজেরাও বন্দুক হাতে তুলে নিক। কিছুক্ষণ পর লি ঘটনাস্থলে পৌঁছে সবাইকে গুলি না করার নির্দেশ দেয়। এরপর সে হানসুকে বোঝায় যে একটা মানুষকে মেরে ফেললেও তো সিয়ং আর ফিরে আসবে না, আপনি প্লিজ নিজের জীবনটা নষ্ট করবেন না। তারপর ইমোশনাল কণ্ঠে বলে যে এই পৃথিবীতে আপনাকে ছাড়া আমার আর কেউ নেই। লির কথা শুনে হানসুক শেষ পর্যন্ত বন্দুক নামিয়ে দেয়, কিন্তু দূর থেকে সবকিছু দেখছিল মুনবেক। সে রেগে গিয়ে নিজের লোকদের দিয়ে পুলিশের উপর হামলা চালায়, আর মুহূর্তে চারদিকে গুলির ঝড় তৈরি হয়ে যায়। আর হামলায় লি গুলিবিদ্ধ হলে হানসুক নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু সে চেষ্টায় সে নিজে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে মুনবেককে ধরতে এগুতে মুনবেক তার দিকে গুলি ছুড়ে তাকে থামিয়ে দেয়। এরপর আহত লির সামনে দাঁড়িয়ে মুনবেক বলে যে সেনাবাহিনীতে অসংখ্য মানুষকে হত্যা করা মানুষ আজ অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে, তাই সে লিকে ভীষণ ঘৃণা করে। তবে সে লিকে হত্যা করবে না, কারণ জ্ঞান ফেরার পরে সে এমন একটা পৃথিবী দেখবে যেখানে সবকিছু বদলে যাবে। এরপর রিপোর্টার ওয়াংয়ের লাইভ সম্প্রচারের মাধ্যমে মুনবেক ঘোষণা দেয় এখন থেকে দক্ষিণ কোরিয়ার সবাই বন্দুক পাবে। ঘোষণার পরই মানুষ পাগলের মতো বন্দুক অর্ডার করতে শুরু করে। অন্যদিকে পুলিশ আহত লিকে হাসপাতালে নিয়ে যায়। কয়েকদিনের মধ্যে দেশে বড় একটা অংশে মানুষের হাতে বন্দুক পৌঁছে যায়। কেউ প্রতিবাদের নামে বন্দুক তুলে নেয়, কেউ আবার নিজের বিচার নিজেই করতে শুরু করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে সরকার জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয়। এরপর মুনবেক দক্ষিণ কোরিয়ায় বড় বড় গ্যাংস্টারদের নিয়ে একটা মিটিং করে। সেখানে সে জানায় তার বন্দুকের সাম্রাজ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই এখন নতুন পার্টনার দরকার তার। সে বন্দুক টেবিলের উপর ছুঁড়ে দিয়ে বলে যে তাকে গুলি করবে সে হবে তার সহযোগী। একজন সঙ্গে সঙ্গে ট্রিগার চাপলেও গুলি বের হয় না, কারণ সেখানে গুলি ছিল না। এর পরের মুহূর্তে মুনবেক নিজের বন্দুক দিয়ে প্রায় সবাইকে হত্যা করে ফেলে এবং নিজের পছন্দের পার্টনার বেছে নেয়। অন্যদিকে হাসপাতালে লির জ্ঞান ফিরতে সে হানসুকের খোঁজ নেয়। নার্স বাধা দিলেও সে উঠে পড়ে, তবে জংউ জানায় যে হানসুক আর বেঁচে নেই। এই কথাটা শুনে লি একদম ভেঙে পড়ে। শেষ পর্ব শুরু হয় একটা ফ্ল্যাশব্যাক দিয়ে, যেখানে মুনবেক তার অতীত জানতে চাইলে লি জানায় যে এক চোর তার পুরো পরিবারকে হত্যা করেছে, কিন্তু প্রতিশোধ নিলেও পরিবার আর ফিরে আসবে না বলে সে সেই পথ বেছে নেয়নি। গল্প বর্তমান সময়ে ফিরলে দেখা যায় যে লি সিইয়ং এর শেষকৃত্যে এসেছে। তখনই রিপোর্টার ওয়াং তার ফিরে আসার খবর মুনবেককে জানিয়ে দেয়। অন্যদিকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে খবর আসে বন্দুক বৈধ করার দাবিতে বিশাল সমাবেশ হতে যাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্পেশাল ইউনিটকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ করা হয়। এদিকে লিও সমাবেশে পৌঁছে দেখে হাজার হাজার মানুষ বন্দুক বৈধ করার দাবিতে জড়ো হয়েছে। ঠিক তখনই মুনবেক ফোন করে তার কাছে একটা বিল্ডিংয়ে ডাকে। সেখানে পৌঁছে লি দেখে মুনবেকের সশস্ত্র লোকজন আগে পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। রাগে ফেটে পড়ে সে জিজ্ঞেস করে কেন তাকে এই পুরো ঘটনায় জড়ানো হয়েছে। মুনবেক শান্তভাবে উত্তর দেয়, যেদিন আমি সেই স্কুলে ছেলেটার হাতে বন্দুক দিয়েছিলাম ভেবেছিলাম সে কোনো বড় কিছু ঘটাবে, কিন্তু পরে জানতে পারলাম একজন পুলিশ অফিসার খুব সহজে তাকে আটক করেছে। তারপর তোমার সম্পর্কে খোঁজ নিতে জানতে পারি সেনাবাহিনীতে থাকাকালে তুমি অসংখ্য মানুষকে হত্যা করেও পরে প্রতিজ্ঞা করেছিলে যে আর কখনো বন্দুক হাতে নেবে না। তাই আমি দেখতে চেয়েছিলাম যে যদি আবার তোমাকে বন্দুক ধরতে বাধ্য করা হয় তাহলে তুমি কি করবে। মানুষের সামনে যে মুখোশ পরে থাকো এটা কি তোমার আসল চেহারা? মুনবেকের কথা শুনে লি রাগে বলে যে তুমি একজন সামান্য অপরাধী, নিজের স্বার্থে যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারো। কিন্তু মুনবেক জানায় যে সে এটা টাকার জন্য করছে না, সে শুধু দেখতে চেয়েছিল যে মানুষের হাতে বন্দুক তুলে দিলে পৃথিবী কতটা বদলে যায়। তার মতে আজকের আইন প্রকৃত ন্যায় বিচার দিতে ব্যর্থ।
তাই সে এমন একটা পৃথিবী চায় যেখানে সবার হাতে বন্দুক থাকবে এবং সবাই নিজের বিচার নিজেই করতে পারবে। এই কথা বলে মুনবেক ফোনে সংকেত পাঠায়। কয়েক সেকেন্ডের মধ্যে বন্দুকে ভর্তি একটা ট্রাক সমাবেশের মাঝখানে এসে দাঁড়ায়। এরপর সে লিকে নিজের লোকদের কাছে রেখে বাইরে চলে যায় এবং অ্যানাউন্স করে যার যে ধরনের বন্দুক দরকার ট্রাক থেকে নিয়ে যাও। ঘোষণার পর সেখানে হাজার হাজার মানুষ ট্রাকের দিকে ছুটে যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা বিশৃঙ্খলতায় ভরে যায়। অন্যদিকে সুযোগ পেয়ে লি একাই মুনবেকের লোকদের কাবু করতে থাকে। বাইরে পুলিশও পরিস্থিতি হ্যান্ডেল করার ট্রাই করছিল, কিন্তু কে শুনবে কার কথা ভাই। ঠিক তখনই রিপোর্টার ওয়াং পুরো ঘটনাটা আবার লাইভ করে, মানে শালার পুতের আর কাজ নাই। এরপর মুনবেক ওয়াংকে বলে যে সবকিছু ভালোভাবে রেকর্ড করো, পুরো দেশকে বন্দুকের আসল শক্তি দেখাতে হবে। কিছুক্ষণ পর লি বিল্ডিং থেকে বেরিয়ে তাকে ধরতে গেলে মুনবেকের লোকজন চারদিকে স্মোক যে গ্রেনেডগুলো রয়েছে সেগুলো ছুড়ে দেয়। ঘন ধোঁয়াশায় চারপাশ ঢেকে গেলে লি কিছুই দেখতে পায় না। ঠিক তখনই মুনবেক তার সামনে এসে বলে, আমি যদি এখন একটা গুলি চালাই সবাই ভাববে তাদের উপর হামলা হয়েছে এবং নিজেদের বাঁচাতে তারা একের অপরের উপরে গুলি চালাবে। এ কথা বলে সে বন্দুক বের করে। লিও তার দিকে বন্দুক তাক করে দাঁড়ায়, কিন্তু মুনবেক জানতো লি কখনোই গুলি করবে না। এই সুযোগে সে ধোঁয়ার আড়ালে হারিয়ে যায়। কয়েক সেকেন্ড পর গুলির শব্দ শোনা যায়। লি ঘুরে দেখে যে মুনবেক নিজের বুকে গুলি করেছে। সে জানতো যে তার হাতে হয়তো আর বেশি সময় নেই, তাই মৃত্যুর আগে সে নিজের তৈরি করা বিশৃঙ্খলা আরেকবার শেষবারের মতো দেখতে চেয়েছিল। মুনবেকে গুলির শব্দে পুরো সমাবেশ আতঙ্কে ছড়িয়ে যায়। সবাই মনে করে যে হামলা হয়েছে এবং এলোপাতাড়ি গুলি করা শুরু করে দেয়। কয়েক মুহূর্তের মধ্যে চারদিকে একদম রক্তপাত আর চিৎকারে ভরে যায়। সিচুয়েশনটা হয়তো এক্সপ্লেন করা যাবে না, এমন একটা পরিস্থিতি। আর ঠিক তখনই লি একটা ছোট শিশুকে ভয়ে কাঁদতে দেখে। সে দৌড়ে গিয়ে শিশুটাকে বুকে জড়িয়ে ধরে এবং আশ্বস্ত করে যে ভয় পেও না, আমি তোমাকে কিছু হতে দেব না। এই পুরো ঘটনা আবার রিপোর্টারটা শালা লাইভ করছিল। কিছুক্ষণ পর স্পেশাল ইউনিট এই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরিস্থিতি কন্ট্রোলে আনে। সবার হাত থেকে বন্দুক কেড়ে নেওয়া হয়। এরপর দেখা যায় যে নিহত নিরীহ মানুষদের স্মরণে শ্রদ্ধা জানানো হচ্ছে। অন্যদিকে রিপোর্টার ওয়াং নিজের বসকে ফোন করে গর্বের সাথে জানায়, এত বড় খবর কভার করার পর তার তো প্রমোশন পাওয়া উচিত। কিন্তু কিছুক্ষণ পর এক অচেনা নারী তার বাড়িতে এসে তাকে বন্দুক তাক করে বলে যে তোমার খবর আর লাইভ সম্প্রচারের কারণে মানুষ বন্দুক কিনতে ইন্সপায়ার হয়েছিল, তোমার কারণে অসংখ্য নিরীহ মানুষ মারা গিয়েছে। বাস এটুকু বলে সে ওয়াংকে গুলি করে সেখানে মেরে ফেলে। অন্যদিকে গুরুতর আহত মুনবেককে হাসপাতালে ভর্তি করানো হয়। আর সারপ্রাইজিংলি শেষ পর্যন্ত চিকিৎসকরা কিন্তু তাকে একদম বাঁচিয়েও ফেলে। আর সিরিজের শেষ দৃশ্যে লিকে সে হাসপাতালে মুনবেকের সাথে দেখা করতে দেখা যায়। আর এখানে শেষ হয়ে যায় এই সিরিজটার গল্প। তো তোমাদের কাছে এই সিরিজটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। সোর্সের মতে খুব শীঘ্রই এটা সিজন 2 মুক্তি পাবে, তো সেটার এক্সপ্লেন দেখতে চাইলে কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো গল্পে। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অন নামে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে, যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্টগুলো চলে সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে। এবং এর ফলে কি হয়, ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমে। এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো, সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব। তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়া আমাদের স্নিকার্স এর কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছে মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।